সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকে আমাদের সময়টা একটু বেশি প্রয়োজন হবে এবং আজকে একটা ক্লাসে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। তো আমি একটু দ্রুতই আগাবো। যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন এবং যখনই যারা জিজ্ঞেস করবো একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডের মধ্যে ট্রান্সফরমেশন, ডিগ্রি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সিম্পল কমপ্লেক্স বা সেন্টেন্সের যে ট্রান্সফরমেশনটা আছে সেটা, ডিগ্রি, এখানে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির যে ট্রান্সফরমেশনটা আছে সেটা, এর পাশাপাশি ট্রান্সফরমেশনের অন্যান্য যে নিয়মগুলো আছে সেইটা, তারপরে হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের এই অংশটা আপনারা জানেন যে এটাই একটা খুব বড় একটা অংশ। শুধুমাত্র ন্যারেশন শিখতেই বা প্রতিটা অংশ আলাদা আলাদাভাবে শিখতেই কিন্তু আমাদের 2-3 দিন 4 দিন করে সময় লেগে যায়। দেখা যাচ্ছে এই টপিকগুলোই আমরা যখন আলাদাভাবে শিখতে যাই তখন হয়তো এই টপিকগুলোই আমাদের পড়তে গেলে 1 সপ্তাহ, 8 দিন, 10 দিন, এক একজনের কাছে এক এক রকম। কারো কারো কাছে হয়তো প্রতিটা টপিকে একদিন, অথবা আগে থেকে পড়া থাকলে দেখা যাচ্ছে হয়তো আপনি সবগুলো টপিক মিলে তারপরেও 2-3 দিন 4 দিনে শেষ করতে হয়। তো সেই টপিকগুলো আজকে আমাদের একদিনের মধ্যেই বা জাস্ট আমরা হয়তোবা সর্বোচ্চ কত 1-1.5-2 ঘন্টা যাই বলি না কেন এই সময়টার মধ্যে শেষ করতে হবে। তো আমরা একটু দ্রুতই আগাবো আর কি। আমরা শুধু যে অংশগুলো পরীক্ষায় বারবার আসে বা যেগুলো আসলে না করলেই না, মূল থিমটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করতে থাকেন আপনারা বোর্ডের লেখা অথবা আমার কথা স্পষ্ট দেখতে অথবা শুনতে পাচ্ছেন কিনা। তো আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। আমরা প্রথমেই আসি ট্রান্সফরমেশনে। ট্রান্সফরমেশনের মধ্যে আমরা যে অংশটা শিখবো দেখবেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রথমে যে অংশগুলো আছে আমি বোর্ডে খুব দ্রুত লিখবো। আজকে আপনারা একটু সমন্বয় করার চেষ্টা করবেন। হ্যাঁ, অনলি আল্লাহ ক্যান সেভ আস, অনলি আল্লাহ ক্যান সেভ আস, একটা বাক্য লিখলাম, এটা একটা। তারপরে হচ্ছে আগে অংশগুলো লিখে ফেলি। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এটা একটা। তারপরে আরেকটা বাক্য লিখতেছি, ইউ আর জাস্ট 16। হ্যাঁ, ইউ আর জাস্ট 16, ইউ আর জাস্ট বা ইউ আর অনলি 16। হ্যাঁ, দুইটা যে কোনো একটা বলা যায়, ইউ আর অনলি 16। এখানে আমি 3টা বাক্য লিখছি, 3টার মধ্যে কিন্তু অনলি আছে, এখানেও অনলি আছে, এখানেও অনলি আছে, এখানেও জাস্ট অথবা অনলি যে কোনো একটা আছে। হ্যাঁ, ধরে নেন এখানে অনলি আছে, যে ক্ষেত্রে সবগুলোতেই অনলি আছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তনটা করতে পারি। তো এখানে আমাদেরকে ফার্স্টে খেয়াল করতে হবে যে এখানে আমরা আল্লাহ বা অলমাইটি বলতে পারি। হ্যাঁ, অনলি অলমাইটি ক্যান হেল্প আস। এখানে যে অংশগুলো আছে এর মধ্যে খেয়াল করতে হবে আমাদের যে এই অনলি দ্বারা এখানে কোন ক্ষেত্রে কোন অর্থটা বোঝাচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি তখন আমাদের জন্য মানে এখানে যে ট্রান্সফরমেশনটা করতে সুবিধা হয়। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে মানে কি সাহায্য করতে পারেন, শুধুমাত্র সৃষ্টিকর্তা বা সর্বশক্তিমান আমাদেরকে সাহায্য করতে পারেন। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, শুধুমাত্র কি মুন, হ্যাঁ চন্দ্রটাই দেখা যাচ্ছিল। তারপরে ইউ আর জাস্ট অথবা অনলি 16, তো তুমি শুধুমাত্র মানে কি তোমার বয়স মাত্র 16 বছর। এখন দেখেন এই অংশগুলোকে ট্রান্সফরমেশন আমরা কি করছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হাবোধক আছে সেটাকে আমাকে নাবোধক করতে হবে। তো অর্থগুলো, আরেকটা বিষয় আমি সবসময় যেটা বলি, আপনারা প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে উদাহরণ মনে রাখার চেষ্টা করবেন, যেটা গতকাল ক্লাসেও বলেছিলাম। উদাহরণগুলো মনে রাখতে পারলে আমাদের জন্য বাকি অংশগুলো মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যায়। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন, এই অংশটা দেখেন আমরা কি বলতে পারি, অনলির জায়গায় আপনি নান বাট বসাই দেন, নান বাট আল্লাহ বা অলমাইটি ক্যান সেভ আস, বাকি অংশগুলো সেম থাকবে। মানে কি শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না। আসলে ট্রান্সফরমেশনটা কি রূপান্তর। হ্যাঁ, বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই মাথায় যেটা রাখতে হবে, আমাদেরকে বাক্যটাকে নেগেটিভ করা বলতে হতে পারে, নেগেটিভ করব আমরা, কিন্তু অর্থের পরিবর্তন না করে। এটা আমরা অনেকেই ভুল করে বসি, আমরা কি অর্থটাই চেঞ্জ করে দিই, আমি ভাত খাই, হ্যাঁ আমি ভাত খাই না, এটা একটা ঠিক আছে, কিন্তু এই যে কি বললাম আমরা যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ আমাদেরকে, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য মানে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখন আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে, মানে এখানে যে অর্থটা যদি আপনি সরাসরি নাবোধক করেন, মানে শুধুমাত্র ওইটাকে আপনি চেঞ্জ করে দিলেন, তাহলে বিষয়টা ঠিক হলো না। আপনাকে কি করতে হবে, অর্থটা ঠিক রাখতে হবে, অর্থটা ঠিক রেখে আপনি নাবোধক করেন। তার মানে কি আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না, নান বাট। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন এখানে আমরা কি বলতেছি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, আমরা যদি আরেকটা বাক্য বলি, দেখেন আমরা আরেকটা বাক্য বলে ফেলি তাহলে বুঝতে সব সুবিধা হবে আপনাদের। যেমন হচ্ছে আই এম হ্যাপি, আমি যে বাক্যটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা অর্থের পরিবর্তন করা যাবে না, সেই অংশটা আসলে কিরকম, আমি
সুখী, হ্যাঁ আমি খুশি বা আমি সুখী। এখন আপনি যদি বলেন আমি সুখী নই, তাহলে কি নেগেটিভ হলো, হ্যাঁ আই এম নট হ্যাপি, এটা কিন্তু নেগেটিভ হলো। আই এম হ্যাপি, আই এম নট হ্যাপি, এইটা নেগেটিভ হলো। কিন্তু ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী এটা অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ কি? কারণ এখানে অর্থ রক্ষা পায়নি। আমি সুখী আমি অসুখী, এটা কিন্তু অর্থ মিলল না। আপনাকে এইখানে যে কথাটা বলা হয়েছে সেই অর্থটা মিল রেখেই আপনাকে নেগেটিভ করতে হবে। আপনি বলতে পারেন কি আই এম নট আনহ্যাপি, আই এম নট আনহ্যাপি, এইবারে আপনি খেয়াল করে দেখেন আপনার অর্থটা মিলে যাচ্ছে। আমি সুখী মানে কি আমি অসুখী নয়, আমি অসুখী নয়। আমরা অনেকেই ভুলটা করে বসি। যদি কোথাও ট্রান্সফরমেশন নেগেটিভ করতে বলে এর মানে শুধুমাত্র নেগেটিভ না, আমাদেরকে ওইখানে খেয়াল করতে হবে অর্থটা ঠিক আছে কিনা। অর্থ সঙ্গতি রেখে তারপরে আমাদেরকে নেগেটিভ করতে হবে। আই এম হ্যাপি, এখানে আমরা বলতে পারি না আই এম নট হ্যাপি, আমাদেরকে বলতে হবে আই এম নট আনহ্যাপি। আমি সুখী মানে আমি অসুখী না, এটা বলতে হবে। আমি সুখী না, আমি সুখী আমি সুখী না, এটা নেগেটিভ হলো না। আই এম নট আনহ্যাপি, আমি অসুখী না। এই বিষয়টা ঠিক এখানে আছে যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। এখানে বসছে কি নান। আরেকটা বিষয় খেয়াল করেন, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এখানে বসবো হচ্ছে নাথিং বাট, হ্যাঁ নাথিং বাট তারপরে যা আছে তাই, দ্য মুন ওয়াজ ভিজিবল। এখন এখানে নান বাট আর এখানে নাথিং বাট কেন বসতেছে? এখানে যেসব ক্ষেত্রে দেখবেন যে পার্সন অথবা কর্তা বা এইরকম যে কাজ করে এইরকম কিছু যদি আসে সরাসরি, দেখেন আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করছে না, এই জন্য আমরা বলতেছি নান, নো ওয়ান, আল্লাহ ছাড়া অন্য কিছু নাই। এখানে যদি বস্তুকে না বোঝায়, সরাসরি ব্যক্তি টাইপের যদি কাউকে বোঝায় তখন আমরা বলবো নান বার। আর এখানে খেয়াল করেন এখানে হচ্ছে আল্লাহ অথবা অলমাইটি, এই জন্য আমরা বসাইছি নান। কোন যদি বলতাম যে অনলি কি বলা যেতে পারো যে শুধুমাত্র রাজা এই মুহূর্তে আমাদেরকে সাহায্য করতে পারেন, হ্যাঁ কথার কথা আমরা বলতেছি। অনলি দ্য কিং মানে কি কিং সরাসরি এখানে কাজ করছেন মানে ব্যক্তি। আর এখানে খেয়াল করেন অনলি দ্য মুন, মুনটা কি? মুনটা আসলে বস্তু, যেক্ষেত্রে এখানে বস্তু ব্যবহৃত হবে সেক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট। কারণ ব্যক্তিকে আমরা কি বলতে পারি নো ওয়ান, নো ওয়ান বাট, নান বাট যেটাকে আমরা বলতেছি নো ওয়ান কেউ না, অনলি মানে কি নো ওয়ান বাট কেউ না মানে কি কিন্তু মানে বা শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, হ্যাঁ। আর এখানে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, শুধুমাত্র কি মুন, মুন মানে কি চন্দ্রটা দেখা যাচ্ছিল মানে অন্য কিছু নয়, নাথিং বাট। এক্ষেত্রে যেহেতু এটা বস্তু তাই আসবে নাথিং, আর এখানে যেহেতু ব্যক্তি টাইপের এখানে আসবে না। এটা ক্লিয়ার? তার মানে কি বাকি অংশটা সেম থাকবে, অনলির জায়গায় নান বাট আর অনলির জায়গায় নাথিং বাট। যখন ব্যক্তি টাইপের হবে নান বাট, বস্তু টাইপের হবে নাথিং বাট। ইউ আর জাস্ট 16 অথবা ইউ আর অনলি 16, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে কি যে তুমি তোমার বয়স মানে কি মাত্র 16 বছর, অথবা তুমি শুধুমাত্র 16 বছর, হ্যাঁ তোমার বয়স শুধু 16 বছর। তার মানে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তখন আমাদের কি করতে হবে? ইউ আর নট মোর দেন 16, মানে কি তোমার বয়স 16 বছরের বেশি নয়। ইউ আর এইটা ঠিকই থাকবে, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে নট মোর দেন, ওই অনলির জায়গায় আসবে নট মোর দেন। ইউ আর নট মোর দেন 16, তার মানে কোথাও যদি বয়স আসে তখন আমরা নট মোর দেন এইভাবে করব, কোথাও যদি বস্তু আসে নাথিং বাট আসবো, কোথাও ব্যক্তি টাইপের আসলে আমরা বসাবো হচ্ছে নাম্বার। এই তিনটা মনে রাখলে দেখেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আসি আমরা, আমি একটু দ্রুত আগাবো, এই অংশটা ক্লিয়ার করলাম, এখন আমি সবগুলোতে একটু দ্রুত আগানোর চেষ্টা করব। আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু ইট, হ্যাঁ এখানে এই বাক্যটাই হচ্ছে মেন, আমি অবশ্যই এটা করব, হ্যাঁ। এখন এটাকে আমরা দুই ভাবে সমাধান করতে পারি মানে ট্রান্সফরমেট করতে পারি। আই ক্যান নট বাট ডু দিস, আই ক্যান নট, আচ্ছা আমি বাক্যাংশটা কোন জায়গায় কি হবে সেটা খালি লিখি। আই ক্যান নট বাট ডু ইট, এটা একটা। আরেকটা হচ্ছে আই ক্যান নট হেল্প ডুইং ইট, দুই ভাবেই করা যেতে পারে, হ্যাঁ ডুইং ইট। এখন খেয়াল করে দেখেন কোথাও যদি মাস্ট থাকে এর অর্থ হচ্ছে আমি অবশ্যই এটা করব, মানে আমি এটা না করে পারি না, আমি অবশ্যই এটা করব, এটার অর্থ হচ্ছে আই ক্যান নট বাট ডু ইট, আমি এটা না করে পারি না। আর যদি আপনি ক্যান নট ব্যবহার করেন, যদি আপনি ক্যান নট ব্যবহার করেন তারপরে আপনি ভার্বের বেস ফর্মটা বসাবেন, হ্যাঁ ভার্বের ভার্ব 1 যেটাকে আমরা বলি, হ্যাঁ V1 V2 V3 এরকম আছে না, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, আপনি যেভাবে মনে রাখতে পারেন মূল কথা মনে রাখলেই হবে। এখানে আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে, হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। আবার এই স্ট্রাকচারটাকে এইভাবে করা যায়, আপনি যদি ক্যান নট এর পরে হেল্প নিয়ে আসেন, কোথাও এরকম একটা স্ট্রাকচার আছে, ক্যান নট যদি হেল্প নিয়ে আসেন মানে ক্যান নট এর পরে আপনি বাট বসাবেন না, বসায় যদি আপনি হেল্প নিয়ে আসেন তখন কি করতে হবে? তখন আপনাকে এখানে মূল যে আরেকটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। আই ক্যান নট বাট ডু ইট এটাও সঠিক, আই ক্যান নট হেল্প ডুইং ইট এটাও সঠিক। কখনো কখনো দেখবেন পরীক্ষায় এরকম থাকে, কখনো কখনো পরীক্ষায় হেল্প যুক্ত হয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তার মানে কোথাও যদি মাস্ট থাকে আমরা ক্যান নট বাট যুক্ত করব, অথবা ক্যান নট হেল্প করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। এটা হচ্ছে মাস্টের ব্যবহার, হ্যাঁ। আমরা সবগুলো থেকে মূল অংশটা খেয়াল করবেন যে মাস্টের জায়গায় ক্যান নট বাট ক্যান নট হেল্প, এইটুকু মনে রাখলেই হবে। যেমন হি
ট্রাভেলস, এবারে তো মূল অংশটা কোথায় দেখেন, হি ট্রাভেলস বোথ কি হোম অ্যান্ড অ্যাব্রোড, হি ট্রাভেলস বোথ হোম অ্যান্ড হচ্ছে অ্যাব্রোড। এখন এটার মূল অংশটা কি, এইটার মূল অংশটা দেখেন এই যে বোথ আর হচ্ছে অ্যান্ড, আমরা এরকম বাক্য করছি, বাক্যটা কিরকম হয়, বোথ ডট 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 অ্যান্ড, হ্যাঁ, হি ট্রাভেলস বোথ হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে সে উভয়ই, সেটা কি দেশ এবং বিদেশ দুটাই সে ট্রাভেল করছে, ভ্রমণ করছে। যদি কোথাও এরকম থাকে তখন আমরা এখানে যে কাজটা করব, বোথের জায়গায় দিব হচ্ছে নট অনলি, আর বাটের জায়গায় দিব হচ্ছে, এন্ড এর জায়গায় দিব হচ্ছে বাট অলসো। দেখেন এখন অর্থটা কিরকম হয়, হি ট্রাভেলস বোথ হোম এন্ড অ্যাব্রোড, সে শুধু মানে সে উভয়ই কি দেশ এবং বিদেশ দুটোই ভ্রমণ করেছে, হ্যাঁ, সে শুধুমাত্র দেশই ভ্রমণ করেনি, সে বিদেশও ভ্রমণ করেছে। দেখেন এখানে কিন্তু নাবোধক হয়ে যাচ্ছে, সে শুধুমাত্র দেশই ভ্রমণ করেনি, বাট অলসো আরো কি সে বিদেশও ভ্রমণ করেছে। তার মানে কোথাও যদি বোথ এবং অ্যান্ড থাকে, বোথের জায়গায় আমরা বসাবো নট অনলি, অ্যান্ড এর জায়গায় বসাবো বাট অলসো, বাকি অংশটা সেমই থাকবে। এরপরে আমরা আসি, হ্যাঁ, এরপরে আমরা প্রত্যেকটা একটা একটা করে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো লিখে ফেলতে পারেন, অথবা বইয়ের মধ্যে অংশগুলো দেয়াই আছে, আপনারা সেই অংশটা একটু দাগ দিয়ে ফেলতে পারেন। আমরা ছোট থেকে এরকম একটা বাক্য শিখে আসতেছি, হ্যাঁ, এভরি মাদার লাভস হার চাইল্ড, হ্যাঁ, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে একটা বাক্য, হ্যাঁ, প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। এরকম যদি কোনো বাক্য থাকে যেটা শুরু হচ্ছে এভরি দিয়ে, হ্যাঁ, এভরি মাদার লাভস হার চাইল্ড, অথবা হতে পারে এভরিবডি ওয়ান্টস টু বি এ গ্রেট পারসন, হ্যাঁ, এরকম যদি কোনো অংশ থাকে তখন এই এভরির জায়গায় আমরা যে কাজটা করব, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে এইখানে আবার আমাদেরকে এই অংশটা যোগ করতে হবে, বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার। আচ্ছা এখানে বাট না দিয়ে আমরা হু ডাজ নট, যেহেতু এটা কি হচ্ছে হু ডাজ নট লাভস হার চাইল্ড, এই অংশটা হু ডাজ নট লাভস না, এখানে ডাজ নট বললে কিন্তু এখানে আর লাভস হবে না, লাভ হবে, কারণ কি, আচ্ছা আমি এই পুরো বাক্যটা লিখি, হু ডাজ নট লাভ হার চাইল্ড। আচ্ছা পুরো বাক্যটার অর্থ এখন কি দাঁড়াচ্ছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসেন। দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যে হু ডাজ নট লাভ হার চাইল্ড, যে তার সন্তানকে বা যিনি তার সন্তানকে ভালোবাসেন না। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা সন্তানই তার মাকে ভালোবাসেন, প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসেন। এভরি মাদার, এখানে এভরি মাদারের জায়গায় আপনি কি করবেন, এভরির জায়গায় বসাবেন হচ্ছে দেয়ার ইজ নো, হ্যাঁ, দেয়ার ইজ নো মাদার। এখানে এই লাস্টের জায়গায় এই অংশটাকে মানে মূল যে ভার্বটা আছে সেই ভার্বটাকেও আমাদের নেগেটিভ করতে হবে, সেটা আমরা করবো কি, হি ডাজ নট লাভ। আচ্ছা এখানে লাভস হচ্ছিল আর এখানে লাভ হলো কেন, কারণ হচ্ছে এভরি মাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাইছে, যে কারণে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে, কিন্তু এখানে আছে কি ডাজ নট। যখন কোনো কিছু নেগেটিভ করি, ডু নট, ডাজ নট, ডিড নট বা যে কোনো কিছুর সাথে যদি নট যুক্ত হয়, তার পরের অংশটা কি হবে, তার পরের অংশটা কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, তখন এস অথবা ইয়েস যুক্ত হবে না, যে কারণে এখানে হয়েছে লাভ, এখানে হয়েছে লাভস। এটা আমরা অনেকে ভুল করে বসি, এখানে কিন্তু লাভস হবে না, লাভই হবে। তাহলে কি, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোন মা নেই যে যিনি তার সন্তানকে ভালোবাসেন না, এর অর্থই হচ্ছে প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসেন। আচ্ছা আমরা পরের অংশে আসি, আপনারা একটু সমন্বয় করার চেষ্টা করেন। উই অলওয়েজ রিমেম্বার আওয়ার টিচার্স, হ্যাঁ, উই অলওয়েজ রিমেম্বার আওয়ার, উই অলওয়েজ রিমেম্বার, উই অলওয়েজ রিমেম্বার আওয়ার টিচার্স, হ্যাঁ। আচ্ছা আমরা একটা বাক্য লিখলাম যে আমরা সর্বদাই আমাদের শিক্ষককে মনে রাখার চেষ্টা করি। এখানে মূল বাক্যটাই মানে মূল অংশটাই হচ্ছে অলওয়েজ এর সাথে সম্পর্কযুক্ত, আমরা সর্বদাই আমাদের শিক্ষকদের মনে রাখার চেষ্টা করি। এর অর্থ কি, ওই যে বলছিলাম আপনি নেগেটিভ করেন অর্থটা ঠিক রাখেন, তার মানে আমরা কখনোই আমাদের শিক্ষকদের ভুলে যাওয়া মানে আমরা সর্বদাই মনে রাখি, এর অর্থ কি আমরা আমাদের শিক্ষকদের কখনোই ভুলে যাই না, তার মানে উই থাকবে, এই অলওয়েজ যেখানেই থাকবে আপনি সেখানেই নেভার বসাবেন, এতে করে কি নেগেটিভ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু অর্থ যদি আমরা ঠিক রাখতে চাই, অলওয়েজ রিমেম্বার, আমরা সবসময় আমাদের শিক্ষকদের মনে রাখি, মানে কি উই নেভার, রিমেম্বারের এখন রিমেম্বারের বিপরীত শব্দটা কি, ওই যে আমরা যখন লিখতেছিলাম আই এম হ্যাপি, আমরা লিখছিলাম কি আই এম নট আনহ্যাপি, দেখেন আমি সুখী, আমি অসুখী নয়, তার মানে কি ওই সুখীর বিপরীত শব্দটা লিখতে হচ্ছে, আমাদের যখন নেগেটিভ করতে হচ্ছে ওই নটের পরে কিন্তু কি করতে হচ্ছে, আমাদের নটের পরে ওই মূল বাক্যের যে অংশটা ছিল সেটাকে আমাদের কি নেগেটিভ করতে হচ্ছে। তাহলে এখানে উই অলওয়েজ রিমেম্বার, আমরা সর্বদাই মনে রাখি, তার মানে কি আমরা কখনোই ভুলে যাই না। রিমেম্বারের বিপরীত শব্দ কি, ফরগেট, হ্যাঁ, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, তার মানে আপনি যখন নেগেটিভ করবেন এবং অর্থ চেঞ্জ করা যাবে না, তখন এখানে মূল যে ভার্বটা আছে বা যে অংশটা থাকবে সেই অংশটা নেগেটিভ করতে হবে। উই অলওয়েজ রিমেম্বার এইটুকুই হয়ে গেছে, উই নেভার ফরগেট আওয়ার টিচার্স, আমরা সর্বদাই আমাদের টিচারদের মনে রাখি, আমরা কখনোই আমাদের টিচারদের ভুলে যাই না। তারপরে এটা গেল, হ্যাঁ, এরপরে আসি হচ্ছে as soon as,
আচ্ছা, এর সাথে সাথে কিন্তু আমাদের কিছু কিছু স্ট্রাকচারও শেখা হয়ে যাচ্ছে, এটাও একটু খেয়াল করবেন। আমরা যেমন কমপ্লিটিং সেন্টেন্স পড়তে যাই, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে বা বিভিন্ন অংশ যখন আমরা ভার্বের মধ্যে ক্লিয়ার করতে যাই, তখন কিন্তু এই যে নট অনলি বাট অলসো, বোথ এন্ড, হ্যাঁ, তারপরে নেভার, তারপরে অলওয়েজ, এই যে অংশগুলো এই অংশগুলো কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স বা বিভিন্ন রাইট ফ্রম দ্য ভার্ব বা বিভিন্ন অংশের মধ্যেও কিন্তু চলে আসে, ওইটা একটু খেয়াল করবেন। আচ্ছা, as soon as the thief, as soon as the thief saw the police, as soon as the thief saw the police, তারপরে কি আছে, এটা হচ্ছে he ran away, এই বাক্যটা খেয়াল করবেন, he ran away। এই বাক্যটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে এরকম একটা বাক্য রাইট ফ্রম দ্য ভার্বস এর মধ্যে আসতে পারে বা বিভিন্ন জায়গায় আসতে পারে। এখন দেখেন, as soon as the thief saw the police, যেই মাত্র, মানে যেই না মাত্র কি করলো, মানে যেই মাত্র, যেই না না, যেই মাত্র পুলিশ কি করলো, saw the police, পুলিশ না, যেই মাত্র চোর পুলিশকে দেখতে পেল, হি ran away, সে পালিয়ে গেল। হ্যাঁ, হি ran away। আপনি এখানে খেয়াল করে দেখেন, এই যে as soon as দ্বারা বাক্য গঠিত হচ্ছে, এটা আপনি যখন রাইট ফ্রম দ্য ভার্বস এর মধ্যে পড়তে যাবেন, তখন দেখবেন এখানে এই যে টেন্সটা, মানে এখানে যে টেন্সটা আছে সেটা কি আকারে আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আকারে আছে, মানে কি পাস্ট ফর্ম আকারে আছে। সহজভাবে যদি বলি, পাস্ট ফর্ম আকারে আছে। এখানেও দেখেন পরের অংশটা, কমার যে পরের অংশটা, দুইটা পার্টে ভাগ হয়েছে। একটা হচ্ছে পুলিশের চোরকে দেখা, আর একটা হচ্ছে মানে কি চোরের পুলিশকে দেখা, এবং হচ্ছে চোরের পালিয়ে যাওয়া, দুইটা অংশ আছে না। দেখেন, এইটাও পাস্ট ফর্মে আছে, এইটাও পাস্ট ফর্মে আছে। as soon as দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয়, ওই বাক্যের আগের অংশ এবং পরের অংশ, বা যে দুইটা আলাদা আলাদা অংশ থাকে, দুইটা একই টেন্স হয়। হ্যাঁ, এটা আপনি রাইট ফর্ম দ্য ভার্বস এর মধ্যে পড়তে গেলে পাবেন। এখানে পাস্ট ফর্মে আছে, এখানে পাস্ট ফর্মে আছে। অর্থটা কি দাঁড়াচ্ছে, পুলিশ চোর যখনই পুলিশকে দেখতে পেল, সে পালিয়ে গেল। এখন এই অংশটা যখন আমরা সমাধান করতে যাব, as soon as এই অংশটাকে আমাদের এইভাবে শুরু করতে হবে, no sooner had, no sooner had, as soon as এই জায়গায় কি হবে, no sooner had, no sooner had the thief, এই, আচ্ছা, আমি the thief এর জায়গায় এটাই লিখলাম। হ্যাঁ, the thief এর এখানে the thief ই থাকলো। এখন দেখেন, এই যে no sooner had যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের মধ্যে দেখেন no sooner had, এখানে এরকম যদি কোনো স্ট্রাকচার থাকে, তখন এখানে আবার আমাদের সি রাখলে হবে না, এটার ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। no sooner had the thief seen the police, এবং যখন এই no sooner had আসবে, তখন এখানে মনে রাখতে হবে, তখন এখানে এই যে দেন না, কিন্তু দেন এই জিনিসটা আবার আলাদা করে নিয়ে আসতে হবে। দেন হি ran away, বাকিটা কিন্তু ঠিকই থাকলো। তাহলে স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে কোথায়, as soon as এর জায়গায় আসবে no sooner had। হ্যাঁ, এবং এই পাশে যে অংশটা পাস্ট ইনডিফিনিট আকারে ছিল, যেহেতু no sooner had চলে আসছে, তার মানে এটা পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল করলে সি স সিন, পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, এটা হচ্ছে সি স এবং হচ্ছে সিন। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, তার মানে no sooner had the thief seen the police, এবং এখানে একটা দেন যুক্ত করতে হবে, যেই না মাত্র পুলিশ চোরকে দেখতে পেল, সে পালিয়ে গেল। দেন হি ran away, এখানে কিন্তু দেন বানানটা খেয়াল করতে হবে, THAN, এইটা কিন্তু THEN, এইটা না, এই দেন মানে তখন। হ্যাঁ, এইটা না, THAN, যেটা দ্বারা তুলনা বোঝায়। হ্যাঁ, এই অংশটা, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এটা গেল। এবার আমরা পরের অংশে আসি। আচ্ছা, আমার ক্লাসের জন্য কারো যদি সমস্যা হয়, একটু সমন্বয় করে নেবেন। হ্যাঁ, আমি দুঃখিত, আসলে আমার কিছু করার নেই। ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, দেখেন, এটাকে যদি আমরা কি বলি, নেগেটিভ করতে বলি, তাহলে অর্থটা শুধুমাত্র সমন্বয়, মানে আপনি নেগেটিভ করবেন, অর্থটা ঠিক রেখে আমরা কি বলতে পারি, ম্যান ইজ মর্টাল, মানে কি ম্যান ইজ নট ইমমর্টাল। ম্যান ইজ নট ইমমর্টাল মানে কি মানুষ মরণশীল, মানে কি মানুষ মরণশীল। এটাকে আমরা নেগেটিভ করলে কি বলতে পারি, মানুষ অমরণশীল নয়। ম্যান ইজ মর্টাল, দেখেন ইট নট লাগাই দিছি না, তার মানে এই বাক্যটা কি করতে হবে, এইটার এখন শুধুমাত্র নেগেটিভ ফর্মটা বসাইতে হবে। মর্টালের নেগেটিভ ফর্ম কি, ইমমর্টাল। এটা মরণশীল, এটা হচ্ছে অমরণশীল। এখন এই অংশটাকে যদি কি করতে বলা হয়, প্রশ্নবোধক করতে বলা হয়। এখানে আমরা এটা কি করতেছি, এটা করছি আমরা নেগেটিভ, তাই না, এইটা করেছি আমরা হচ্ছে নেগেটিভ, কিন্তু এবারে আপনাকে বলা হলো এটা ইন্টারোগেটিভ করো, এটাকে ইন্টারোগেটিভ করো, তখন আমরা কি করব, এখানে করছি হচ্ছে না বোধক, এখন আপনাকে বলা হলো প্রশ্নবোধক করো। প্রশ্নবোধক করতে গেলে আমরা যে কাজটা করব, আমরা কোন কাজটা করব, ইজেন্ট ম্যান মর্টাল। হ্যাঁ, ইজেন্ট ম্যান মর্টাল, হ্যাঁ, ইজেন্ট ম্যান মর্টাল মানে কি মানুষ কি মরণশীল নয়।
এবার আমরা প্রশ্ন করছি ইজেন্ট ম্যান মর্টাল। এখন প্রশ্ন এটাও হতে পারে যে ভাইয়া এখানে তো ইন্টারোগেটিভ নেগেটিভ বলা হয়নি, আপনি তো ইন্টারোগেটিভ এইটুকু করলেই পারতেন, জাস্ট এখান থেকে কিন্তু আপনি এটা করলেই পারতেন যে মানুষ মরণশীল, মানুষ কি মরণশীল, এইটুকু করলেই পারতেন। নর্মালি যদি পরীক্ষায় এরকম ইন্টারোগেটিভ করতে বলা হয় আপনারা চেষ্টা করে দেখবেন এখানে আসলে সব ক্ষেত্রে ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়। হ্যাঁ, প্রশ্ন করলে সেটার অ্যান্সার আসে হচ্ছে পজিটিভ। হ্যাঁ, মানুষ কি মরণশীল নয়? হ্যাঁ, মানুষ মরণশীল। এই জন্য আমরা কোথাও যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় আমরা চেষ্টা করবো সেখানে ইন্টারোগেটিভ নেগেটিভ করার। তার মানে ম্যান ইজ মর্টাল এটাকে আমরা অবশ্যই কি করব, যখন ইন্টারোগেটিভ করবো ইন্টারোগেটিভ নেগেটিভ আকারে নট অংশটা নিয়ে আসবো। ইজেন্ট ম্যান মর্টাল, মানুষ কি মরণশীল নয়? তারপরে হচ্ছে পরের অংশে আসি। এবারে আমরা কিছু কিছু অংশ নেগেটিভ আকারে শিখি, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ শিখি। আমরা এতক্ষণ শিখলাম কি অ্যাসার্টিভ থেকে, আমরা কি শিখছি, আমরা অ্যাসার্টিভ থেকে শেখার চেষ্টা করলাম হচ্ছে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ আর কি, যাই বলি না কেন। এবার অ্যাসার্টিভ থেকে আমরা নেগেটিভ কিছু শিখি, অ্যাসার্টিভ থেকে আচ্ছা নেগেটিভ বারবার বলতেছি, ইন্টারোগেটিভ কিছু শিখি। অর্থাৎ আমাদের বর্ণনামূলক কোনো বাক্য ছিল সেটাকে হা বোধক ছিল, আমরা না বোধক করছি। এবারে একটা বাক্য সেটা হা বোধকও হতে পারে না বোধকও হতে পারে, সেখান থেকে আমরা প্রশ্ন করাটা শিখবো ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়। আচ্ছা আমি যদি বলি আশিক ক্যান হেল্প আস, আশিক ক্যান হেল্প মি, আমি জাস্ট আমার বানান দিয়ে বললাম যে আশিক ক্যান হেল্প মি, আশিক আমাকে সাহায্য করতে পারে। এখন এই বাক্যটাকেই যদি বলা হয় ইন্টারোগেটিভ করতে, তো আমরা কি বলছিলাম ইন্টারোগেটিভ করতে গেলে আপনি যদি প্রথমেই বুঝতে না পারেন আপনি এটাকে নেগেটিভ করে নেবেন। তো আমার মনে হয় এটা বোঝাটা খুব কঠিন না। আশিক ক্যান হেল্প মি, আশিক আমাকে সাহায্য করতে পারে, আশিক কি আমাকে সাহায্য করতে পারে না, কি বলছিলাম নেগেটিভ করলে আপনার নর্মালি ইন্টারোগেটিভ নেগেটিভ করালে চেষ্টা করবেন। তার মানে কি ক্যান নট আশিক হেল্প মি, হ্যাঁ ক্যান নট আশিক হেল্প মি, আশিক কি আমাকে সাহায্য করতে পারে না, ক্যান নট আশিক হেল্প মি। আর প্রশ্ন করার সময় কি হয় ওই অংশটা সামনে চলে আসে, ক্যান নট আশিক হেল্প মি, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে দেখেন এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, এটা খেয়াল করেন প্রত্যেকেই একজন সৎ লোককে ভালোবাসে। কোথাও যদি এরকম এভরিওয়ান এরকম কোন অংশ থাকে, প্রত্যেকেই এরকম কিছু যদি বোঝায়, তাহলে সেই অংশটা যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব তখন সেটা আমরা করব কিভাবে, সেটা হচ্ছে আমরা এরকম অংশ থাকলে হু ডাজেন্ট, হু ডাজেন্ট এটা দিয়ে শুরু করবেন। কেন এটা দিয়ে শুরু করবেন, হু ডাজেন্ট এখানে কিন্তু লাভ হবে না, লাভ হবে অ্যান অনেস্ট ম্যান, বাকিটা ঠিক থাকবে। এভরিওয়ানের জায়গায় হু ডাজেন্ট, লাভসের জায়গায় লাভ, লাভসের জায়গায় কেন লাভ হচ্ছে, ওই যে আমি বললাম যে ডিড নট, ডু নট, ডিড নট, ডাজ নট এই অংশগুলো আসার পরে তখন কিন্তু আর এখানে ওই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না, তখন শুধুমাত্র মূল ভার্বটাই হবে। মানে এটা টেন্সের নিয়ম অনুযায়ী বা আমরা যে স্ট্রাকচার গুলো পড়ি আর কি রাইট ফ্রম দ্য ভার্বস নিয়ম অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী এখানে লাভ হয়েছে। আর এখানে এভরিওয়ানের জায়গায় আপনি বসাবেন হচ্ছে হু ডাজেন্ট বা হু ডাজ নট, যেটাকে আমরা বলি এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান। এর দ্বারা কি বোঝায় প্রত্যেকেই একজন সৎ লোককে ভালোবাসেন। হু ডাজেন্ট লাভ অ্যান অনেস্ট ম্যান, কে একজন সৎ লোককে ভালোবাসেন না, হ্যাঁ কে একজন সৎ লোককে, মানে এইটার বললাম না যে আপনি যদি চেষ্টা করে দেখেন বিষয়টা আসলে কি দাঁড়াবে। আপনি যখন কোনো একটা প্রশ্ন করবেন, আপনি যদি নেগেটিভ আকারে প্রশ্ন করেন ওই উত্তরটা আসবে কি পজিটিভ, কে একজন সৎ লোককে ভালোবাসেন না, অ্যান্সার হবে কি হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই একজন সৎ লোককে ভালোবাসেন। এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, এরকম যদি কোনো কথা এভরিওয়ান বা এরকম দ্বারা বাক্য শুরু হয়, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এটা করতে পারেন। তার মানে আমরা যখন দেখেছিলাম অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেখানে লিখেছিল দেয়ার ইজ নো মাদার বাট হু ডাজ, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, মানে এই জিনিসটা ছিল এরকম, এমন কোনো মা নেই যা তিনি তার সন্তানকে ভালোবাসেন না। কখন ছিল এটা, যখন ছিল আমরা নেগেটিভ করছিলাম। আর এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এই ক্ষেত্রে আমরা করতেছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার সময় সেই সেম জিনিসটা কিভাবে আসলো, দেয়ার ইজ নো মাদার দিয়ে শুরু না হয়ে এটা আসলো কি দিয়ে শুরু হলো, হু ডাজেন্ট দিয়ে শুরু হচ্ছে, কারণ এখানে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করবো। হু ডাজেন্ট লাভ অ্যান অনেস্ট ম্যান বা হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, এরকম হবে। হ্যাঁ, তাহলে এভরিওয়ান এভরি মাদার এই অংশগুলো থাকলে আমরা হু ডাজেন্ট এই অংশটা দিয়ে শুরু করব। আচ্ছা নান ক্যান সেভ ইউ, হ্যাঁ এই বাক্যটা বলি নান ক্যান সেভ ইউ, কোথাও যদি এরকম থাকে নান ক্যান সেভ ইউ মানে কি কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, বা কেউ তোমাকে সাহায্য না সেভ মানে রক্ষা করা, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না বা পারে না। হ্যাঁ, এরকম যদি কোথাও নাম থাকে এখানে শুধুমাত্র ক্যান বসাই দিবেন। হ্যাঁ আচ্ছা নান ক্যান না, তো নান যদি থাকে তাহলে ক্যান এনিওয়ান, হ্যাঁ আপনি ক্যান এনিওয়ান, অথবা আপনি এখানে নানের জায়গায় শুধুমাত্র আরো যদি ভালো হয় হু বসাই দিতে পারেন, হু ক্যান সেভ ইউ,
কেউ তোমাকে সাহায্য করতে পারে না। হ্যাঁ, তার মানে কি হু ক্যান সেভ ইউ, কেউ তোমাকে সাহায্য করতে পারে। হ্যাঁ, হু ক্যান সেভ ইউ, নান যদি কোথাও থাকে সেই নানের টাকে শুধুমাত্র এই হু অংশটা বসাই দিবেন। অথবা এটা লিখতে পারেন ক্যান এনিওয়ান সেভ ইউ, কেউ কি তোমাকে সাহায্য করতে পারে, ক্যান এনিওয়ান সেভ ইউ এটাও লিখতে পারেন। অথবা হু ক্যান সেভ ইউ, নানের জায়গায় আপনি হু বসাই দিতে পারেন। আচ্ছা, আমাদের অনেকের মধ্যে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি আমরা এই অংশটা বুঝতে পারি না, কোথায় এম ইজ আর এইটা বসাইতে হয়, আর কোথায় ডু বা ডাজ বা ডিড এই অংশগুলো বসাইতে হয়। হ্যাঁ, কোথাও ডু ডাজ ডিড এটা বসাইতে হয়, কোথায় এম ইজ আর ওয়াজ ওয়ার বসাইতে হয়, আর কোথাও ডু ডিড ডাজ এটা বসাইতে হয়। এই অংশটা সবাই একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। এই অংশটা যদি সমস্যা থাকে, আপনি কিছু কিছু জায়গায় মানে কনফিউশনের মধ্যে পড়তে পারেন যে এখানে বসাইতে হবে ডু, প্রশ্ন করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখবেন ডু ডাজ এইগুলো বসাইতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসাইতে হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমও বসানো যেতে পারে, কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসেবে খুব সহজ একটা উদাহরণ দেই, আই এম এ বয়, হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট, আমি জাস্ট নিজের মতন করে জাস্ট একটা বাক্য বলতেছি। হ্যাঁ, এম আই এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র। দেখেন এখানে কিন্তু মূল ভার্বটা কি ছিল, এমটাই কিন্তু এখানে ভার্ব, যে কারণে আমরা ওই ভার্বটা দিয়েই প্রশ্ন করছি। এখানে এম একটাই ভার্ব আছে, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কোন সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব থাকলে সেটাকে কি বলবো, প্রিন্সিপাল ভার্ব। দুইটা ভার্ব থাকলে একটা ভার্ব আরেকটাকে সাহায্য করলে মূল ভার্বটা কি প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বটা সাহায্য করবে সেটাকে অক্সিলারি ভার্ব বলি। এখন এখানে এটাই প্রিন্সিপাল ভার্ব, একটাই ভার্ব আছে, বা এম ইজ আর মানে অক্সিলারি ভার্ব যেগুলোকে আমরা বলি সেটাই ভার্বের মানে সেটাই সাবজেক্টের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন আমরা ওইটা দিয়েই প্রশ্ন করতে পারি। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র, এম আই এ স্টুডেন্ট। কিন্তু আমি যদি বলি হ্যাঁ, আমি যদি বলি এইটা, হ্যাঁ, যে আই কি বলি হচ্ছে বা যেমন আই ট্রাইস, এটা বারবার বলতেছিলাম আমরা ছোট একটা বাক্য, এটাই লিখি আই ট্রাইস। এই বাক্যটা যদি আমরা এখন প্রশ্ন করি, তখন কিন্তু আমাদের এখানে এম ইজ আর এইগুলো আসবে না, কারণ এখানে সরাসরি এম ইজ আর এর ব্যবহার নেই। এখানে আমাদের করতে হবে, আপনি নেগেটিভ করেন অথবা প্রশ্ন করেন, এইখানে আপনার ডু অথবা ডাজ, প্রেজেন্টের ক্ষেত্রে এইটা আসবে। পাস্টের ক্ষেত্রে যদি আমি বলতাম আই এট রাইস, তখন কিন্তু আপনার কি আসতো, এখানে এই ডিড আসতো। আপনার এখানে আসতো ডিড। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ মানে এটা একটু বলি, এটা অনেকেরই কনফিউশন হয়। আই ইট রাইস, আপনি এটাকে নেগেটিভ করেন। হ্যাঁ, আমরা কি বলতে পারি, আই ডু নট ইট রাইস। হ্যাঁ, আমি ভাত খাই, আমি ভাত খাই না। হ্যাঁ, আই ডু নট ইট রাইস। এই ক্ষেত্রে দেখেন আপনি কিন্তু আই এম নট ইট রাইস এটা বলতে পারবেন না, আপনি এখানে বলবেন ডু নট ইট রাইস। যদি বলতাম হি ইটস রাইস, হি ইটস রাইস, তাই না, হি ইটস রাইস, সে ভাত খায়, তখন আপনি বলতেন কি হি ডাজ নট ইট রাইস। এটা ক্লিয়ার করতেছি কি কারণে, দেখেন এখানে ডাজ নট হলো কেন, কারণ আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হয় ডু বসবে অথবা ডাজ বসবে, তাই তো। এই ডু বা ডাজ এটা কিসের উপর নির্ভর করে বসবে, এটা বসবে হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে। আই এর সাথে ডু হয়, যে কারণে আমরা ডু বসাইছি, ইউ এর সাথে ডু হয়, আমরা ডু বসাবো, কিন্তু হি এর সাথে ডাজ হবে, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, যেমন এখানে দেখেন এস যুক্ত আছে, এখানে কিন্তু এস যুক্ত নাই, তো এখানে আপনি এস যুক্ত থাকুক বা না থাকুক, আপনি এখানে ডু নট, ডাজ নট, ডিড নট কোনটা বসাবেন সেটা সবসময় ডিপেন্ড হবে হচ্ছে এই সাবজেক্টের উপরে। এখানে হিটা কি, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে আপনি এখানে অবশ্যই ডাজ নট বসাইতে হবে। আর ডাজ নট কেন বসাচ্ছেন, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আপনি করছেন। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু নট, ডাজ নট বা ডু বা ডাজ এটা ব্যবহার করতে হয়। এখন এটাকে যদি আপনি প্রশ্ন করেন, তখন আপনি কি করবেন, আমি ভাত খাই, আমি কি ভাত খাই বা আমি কি ভাত খাই না, আমি ধরে নিচ্ছি ডু আই ইট রাইস, তখন কিন্তু আপনাকে এই ডুটা আগে নিয়ে আসতে হবে। অথবা আপনি যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করেন, ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, তখন কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, ডুটাকে আগে নিয়ে আসতে হচ্ছে। মানে কি, এক্ষেত্রে আপনাকে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। এটাকে আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন, ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না, এইভাবে প্রশ্ন করতে হতো। আর যদি বলি এইটার ক্ষেত্রে আই এট রাইস, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আপনার কি হবে, আপনার কি হবে কি আই এট রাইস, তার মানে এখানে আমরা বলতে পারতাম যদি নেগেটিভ করতাম আই ডিড নট ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম না, আই ডিড নট। ডিড নট কেন করলাম, বিশেষ করে ডিড কেন করলাম, কারণ হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তো ডু, ডাজ, ডিড এই অংশগুলো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই ব্যবহার হয়, এই কথাটাই হচ্ছে মূল। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট যেসব জায়গায় আছে, শুধুমাত্র এটাতেই ডু, ডাজ, ডিড এটা ব্যবহৃত হয়, কারণ এইগুলোতে অন্য কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। কিন্তু আপনি বাকি টেন্স গুলো করতে যান, দেখেন ওই যে আই এম গোয়িং টু স্কুল, এটা কি কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখেন ওই যে এম, ওই এমটা কিন্তু আছে, তখন আপনি ইজিলি করতে পারবেন আই এম নট গোয়িং টু স্কুল। হ্যাঁ, ওই সাহায্যকারী ভার্ব আছে, যে কারণে আপনার এখানে সমস্যা হচ্ছে না। আমি যদি পারফেক্ট টেন্সের কথা বলি,
আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা সম্পন্ন করেছি। দেখেন যে হ্যাভ এটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা সম্পন্ন করিনি, শুধু নট বসাই দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে না, প্রেজেন্ট না, ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এরকম সরাসরি অক্সিলারি ভার্ব নাই। যদি বাক্যটা সরাসরি অক্সিলারি ভার্ব আকারে থাকে, এরকম কোন বাক্য হয় আই এম এ স্টুডেন্ট, তখন আপনি করতে পারবেন। আর যদি বাক্যটার মধ্যে এরকম কোন ভার্ব থাকে যেটা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব, তখন কিন্তু আপনাকে ডু ডাজ ডিড এইটার ব্যবহার করতে হবে। এটা আমরা অনেকেই ভুল করে বসি, এই জন্য এই বিষয়টা আলোচনা করলাম। আল্লাহ আচ্ছা, আমরা পরের অংশে যাই। এরপরে আসি হচ্ছে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। হ্যাঁ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এটা হতে পারে কি, দেখেন আমরা এরকম একটা বাক্য প্রায় বলি, যেমন হচ্ছে হোয়াট এ নাইস, হ্যাঁ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটি কি একটা সুন্দর পাখি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এক্সক্লেমেটরিতে যদি এরকম থাকে, তখন আমরা এটাকে এটাকে আমরা ট্রান্সফর্ম করি কিভাবে, ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এই অংশটা একটু খেয়াল করতে হয়, ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এটাই আর কি মূল, কি সুন্দর একটা পাখি, এটা কি, হ্যাঁ, হোয়াট এ নাইস বার্ড, এটি কি সুন্দর একটি পাখি, ইট ইজ এ ভেরি, এটি খুবই সুন্দর একটি পাখি। এখানে দেখেন এই যে ভেরি, এরকম একটা অংশ যুক্ত করতে হয়, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তো আপনারা এই অংশগুলো সমাধান করার সময় দেখবেন যে যেরকমই অংশ এখানে কিছু একটা এরকম আলাদা একটা মানে একটা শব্দ যুক্ত করতে হচ্ছে, হ্যাঁ, বিশেষায়িত করতে হচ্ছে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ এ ভেরি নাইস বার্ড, বাকিগুলো ঠিক এইভাবেই হবে। তারপরে এরকম কিছু কিছু বাক্য আছে দেখবেন, যেমন আমরা যদি বলি ইফ আই ওয়ার এ কিং, মানে কি, আমি যদি একজন রাজা হতাম, ইচ্ছা প্রকাশ করে যেগুলোতে, হ্যাঁ, ইফ আই ওয়ার এ কিং, এরকম কোনো একটা অংশ যদি থাকে, ইফ এর জায়গায় শুধু বসাবেন কি আই উইশ আই ওয়ার এ কিং, হ্যাঁ, আই উইশ আই ওয়ার এ কিং, মানে আমি ইচ্ছা পোষণ করছি যে আমি যদি একজন রাজা হতাম, এরকম। ইফ থাকলে সেখানে বসাবেন হচ্ছে আই উইশ। তারপরে যদি কোথাও ইফ না থেকে উইথ না থেকে কিন্তু এখানে উড দ্যাটও থাকতে পারতো, ইফ না থেকে এখানে উড দ্যাটও থাকতে পারতো ইফের জায়গায়, সেক্ষেত্রেও আপনি এখানে কিন্তু আই উইশ বসাবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে আই উইশ বসাবেন। কোন কোন বাক্য আছে এরকম, হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, হ্যাঁ, কি আনন্দ, আমরা খেলায় জিতে গেছি, হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। কারণ এইরকম কোন বাক্য আছে, তখন এই যে প্রথম যে অংশটা আছে এটাকে আপনাকে একটু ব্যাখ্যা করতে হবে, বাকি অংশটা ওই রকমই থাকবে, হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, মানে কি, এটা দ্বারাই আপনি বুঝতেছেন যে এখানে কি বিস্ময়সূচক একটা চিহ্ন আছে, এটাই কি আপনার এক্সক্লেমেটরি। তার মানে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন কি, যে এটা একটা আনন্দের বিষয় যে আমরা খেলায় জিতে গেছি, হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। তার মানে হুররা যেখানে আছে আপনি সেখানে লিখতে পারেন ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা একটা আনন্দের বিষয়, হ্যাঁ, দ্যাট তারপরে যা আছে তাই, উই হ্যাভ ওয়ান দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম। যদি দুঃখ কিছু বোঝাইতো তাহলে আমরা বলতে পারতাম ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের কারণ যে আমরা কি, তার পোড়াকপাল, এটা একটা দুঃখের কারণ যে তার বাবা মারা গিয়েছেন, হ্যাঁ, এরকম হতো। এবারে আসি আমরা হচ্ছে ট্রান্সফরমেশনের যে নিয়মগুলো মূলত পরীক্ষার জন্য বারবার আসে, সেই অংশগুলো আমরা মোটামুটি শিখলাম, হ্যাঁ, বলছিলাম যে আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে। আচ্ছা, আমরা ট্রান্সফরমেশনটা কেটে দিলাম। এবারে আসি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আসি। হ্যাঁ, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজভাবে আমরা কিভাবে বুঝি। আচ্ছা, আমরা এমনিতে বাক্য দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন, তারপরে বলি সিম্পলের ক্ষেত্রে কি থাকে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখন এগুলোর জন্য আমাদের কি হতে পারে, যে ফাইনাইট ভার্বটা আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। তো এত কিছু আমরা মানে কি ভিতরের দিকে এত কিছুতে আমরা না গিয়ে আমরা খুব সহজভাবে কিভাবে বুঝতে পারি সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই তিনটা আমরা কিভাবে বুঝতে পারি খেয়াল করে দেখেন। মূলত এই তিনটা বোঝার জন্য সহজ টেকনিকটা হচ্ছে, এখানে আপনার সাবজেক্ট থাকবে একটাই, এখানে সাবজেক্ট থাকবে দেখবেন প্রায় দুইটা, হ্যাঁ, দুইটা সাবজেক্ট থাকে মূলত, মানে একটার অধিক সাবজেক্ট থাকবে। আর এখানে সাবজেক্ট যেরকমই থাকুক, বাক্যগুলো যে যুক্ত থাকবে সেটা সিম্পল বাক্যকেও যুক্ত করতে পারে, কমপ্লেক্স বাক্যকেও যুক্ত করতে পারে। এর মধ্যে বিশেষ কিছু অংশ আছে, যেমন এন্ড, অর, বাট, তারপরে হচ্ছে ইলস, হ্যাঁ, এরকম কিছু অংশ আছে যেগুলো দ্বারা বাক্যটা যুক্ত থাকে। দুইটা অংশকে কি এটা হচ্ছে কম্পাউন্ড, মানে যুক্ত করবে, মানে এন্ড, অর, বাট, ইলস এরকম কিছু শব্দ দ্বারা যুক্ত করবে। এটা হচ্ছে বোঝার সবচেয়ে সহজ টেকনিকটা। হ্যাঁ, তো আমরা এই অংশগুলো দিয়ে বুঝতে পারি যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স, বা এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আমরা এবার আসি একটা একটা করে বাক্য করি। হ্যাঁ, একটা একটা করে বাক্য লিখতেছি। দেখেন, সিইং দ্য পুলিশ
কি লিখতে পারি, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। হ্যাঁ, দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরকে দেখার মানে পুলিশকে দেখার পরে, এটা বারবার আমার কেন জানি মুখের মধ্যে আগে এটা আসতেছে না, পুলিশকে দেখার পরে চোর পালিয়ে গেল, চোর পালিয়ে গেল। দেখেন এইটা কি, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। দেখেন এখানে সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, হ্যাঁ এখানে কিন্তু এই যে দ্য থিফ এই একটাই কিন্তু সাবজেক্ট আছে, হ্যাঁ দি থিফ র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখার পরে দ্য থিফ র্যান অ্যাওয়ে, থিফ এটাই কিন্তু মানে এই সাবজেক্টটাই কিন্তু এখানে শুধুমাত্র কাজ করতেছে, মানে কি সাবজেক্ট এখানে একটাই এবং একটাই ফাইনাইট ভার্ব। এখন খেয়াল করেন যে এই অংশটাকে, এটা হচ্ছে কি সিম্পলে ছিল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কি করব, একটা সেন্টেন্স থেকে আমরা কি করব কমপ্লেক্সও করব এবং একটা সেন্টেন্স থেকে আমরা হচ্ছে কম্পাউন্ডও করব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কমপ্লেক্সও করব, কমপ্লেক্স এবং একটা থেকে আমরা কম্পাউন্ডও শিখবো। যদি একটা থেকে আমরা সবগুলো করা শিখি তাহলে দেখবেন আমাদের জন্য ইজি হচ্ছে। সেটা কি, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখার পরে চোরটি পালিয়ে গেল। এটা কিরকম ভাবে আমরা করতে পারি, এই যে আমরা একটু আগে একটা অংশ শিখে আসছিলাম। আচ্ছা আমরা যেভাবে বলি when the thief, আচ্ছা পুরোটাই লিখি, when the thief কি লিখতেছি, when the thief saw the police, when the thief saw the police he ran away, when the thief saw the police, হ্যাঁ he ran away। এখন খেয়াল করে দেখেন এই বাক্যটা এখন কি হচ্ছে, আমরা কি জানি, এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে। এখানে দেখেন এই যে when শব্দটা, যে কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠিত হয় তখন কিন্তু সেখানে বিশেষ বিশেষ কিছু স্ট্রাকচার থাকে, কিছু শর্তের মতন থাকে, যেমন as, when, then, তারপরে বিশেষ কিছু অংশ থাকে যেটা দ্বারা আমরা যখন তখন, হ্যাঁ কোন শর্ত আছে, as it, এরকম কিছু কিছু অংশ আছে যেটা দেখে আমরা বুঝতে পারি কি এগুলো হচ্ছে, অর্থাৎ বইয়ের মধ্যে দেখবেন অনেকগুলো অংশ আছে, এর মধ্যে একটা হচ্ছে when। যখনই কোন একটা অংশ এইভাবে ভার্ব প্লাস আইএনজি এরকম কোন একটা অংশ দ্বারা যুক্ত হয়ে সেটা কি সিম্পল সেন্টেন্স গঠন করে, মানে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটা যদি এরকম হয়, সিইং দ্য পুলিশ সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটা যদি এরকম হয় তখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড কিভাবে করি সেটা আমরা শিখতেছি। when the thief saw the police he ran away, যখন এরকম কোন একটা অংশ থাকবে ভার্ব প্লাস আইএনজি কমপ্লেক্স করার সময় when দ্বারা শুরু করতে হবে। এখন অর্থ কি দাঁড়ালো, যখন চোরটি পুলিশকে দেখতে পেল সে পালিয়ে গেল, যখন। এখন খেয়াল করে দেখেন এটা যে কমপ্লেক্স হয়েছে এটা আমরা কিভাবে বুঝি, দেখেন when the thief saw the police, দেখেন এখানে the thief saw the police, এখানে একটা সাবজেক্ট, হ্যাঁ he ran away, এখানে আরেকটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট চলে আসছে না, এবং এখানেও দেখেন একটা ভার্ব, এখানেও একটা ভার্ব, এই যে দুইটা সাবজেক্ট, মানে এটা দেখে বোঝার সবচেয়ে সহজ উপায় কি, আপনি দুইটা সাবজেক্ট দেখলে বুঝবেন। অনেক সময় পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আপনি প্রথমে চেষ্টা করবেন, যদি না বুঝতে না পারে তাহলে আপনি চেষ্টা করবেন কোনটার মধ্যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে এই অংশটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে মূলত খেয়াল করবেন এন্ড অর বাট, এই তিনটাই মূলত বেশি ব্যবহৃত হয়। আপনি এই সেন্টেন্সটাকে এন্ড অর বাট এইটা কোনটার সাথে সংযুক্ত করা যায়, আমরা যদি এইভাবে বলি চোরটি পুলিশকে দেখলো এবং সে পালিয়ে গেল, বলা যায় না? হ্যাঁ এটা কিন্তু বলা যায়। হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে ওখানে এবং দিয়ে বাক্যটা করা যাচ্ছে, অথবা দিয়ে বাক্য করা যাচ্ছে, নাকি কিন্তু দিয়ে বাক্য করা যাচ্ছে, মানে যেটা দিয়ে মিলবে আর কি। আমরা এখানে কি মিলাইতে পারি, দ্য থিফ, আমরা কি লিখতে পারি, the thief saw the police and he ran away, দেখেন এখানে মূল জিনিসটা কি, এখানে দেখেন এই যে এন্ড, হ্যাঁ দেখেন দুই পাশে দুইটা করে বাক্য আছে কিন্তু, the thief saw the police, he ran away, দুইটাই কিন্তু সিম্পল সেন্টেন্স, দুইটাই সিম্পল সেন্টেন্স, এইটাও একটা সিম্পল সেন্টেন্স, এইটাও একটা সিম্পল সেন্টেন্স। দুই পাশে সিম্পল সেন্টেন্স কে যুক্ত করা হয়েছে কি দ্বারা, এই যে এন্ড দ্বারা। আমরা কি বলছিলাম, এন্ড অর বাট, ইস, এই টাইপের কিছু শব্দ আছে যে বাক্যগুলোকে, যে অংশটা আলাদা পাশে দুইটা সিম্পল সেন্টেন্স হতে পারে, দুইটা কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, সেই দুইটা অংশকে যুক্ত করবে কি এন্ড অর বাট। যদি কোনো একটা অংশকে, দুইটা বাক্যকে এন্ড অর বাট, ইস, এরকম কিছু শব্দ আছে, এইগুলো দ্বারা যদি যুক্ত করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমার মনে হয় দেখেন আমি জাস্ট একটা অংশ নিয়ে আলোচনা করলাম, যে কোথাও যদি এরকম স্ট্রাকচার থাকে যে সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away, হ্যাঁ এখন এই অংশটাকে আপনাকে শুরু করতে হচ্ছে কি when দ্বারা, আর এখানেই আপনাকে এই অংশটা কম্পাউন্ড করার সময় আনতে হচ্ছে এন্ড। তো কম্পাউন্ড করার সময় আমার মনে হয় বাকি অংশগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন, যে আপনাকে শুধু খেয়াল করতে হবে আপনি দুই পাশে দুইটা সেন্টেন্স করেন, মাঝখানের অংশটা কি করবেন, এন্ড অর বাট, যখন যেটা ব্যবহৃত হবে, যেটা প্রযোজ্য হবে, আপনি সেই অংশটা বসাই দেন। আর বাকি যে অংশগুলো আছে, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার অনেকগুলো নিয়ম আছে, আমি জাস্ট একটা বাক্য লিখলাম, এরকম প্রায় 8-10টার মতন বাক্য আছে। আপনি ওই বাক্যগুলো পড়ার সময় দেখেন এটার স্ট্রাকচার হয়তো বা এরকম সিইং, তাই এখানে হোয়েন হয়েছে আর এখানে এন্ড হয়েছে, হ্যাঁ আরেকটা স্ট্রাকচারে দেখবেন হয়তো বা এখানে হোয়েন না হয়ে আরেকটা কিছু হবে, ওইটার স্ট্রাকচার একটু অন্যরকম হবে, বা এখানে এরকমের জায়গায় এন্ডের জায়গায় অর হবে, বা এখানে এন্ডের জায়গায় বাট হবে। দেখেন আমি আরো একটা বলি,
আমি দুইটা একটা আলোচনা করি, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আমি বাকি সবগুলো দেখাচ্ছি না, আমি মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মূল থিমটা আপনাদের সাথে আলোচনা করলাম এবং একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখন বইয়ের মধ্যে আপনারা দেখেন বাকি যে নিয়মগুলো আছে, আপনি শুধুমাত্র এই নিয়মটার সাথে মানে কি ওই যে 8-10টা বাক্য আছে হয়তোবা সব মিলে 10টা বাক্য আছে, আপনি ওই 10টা বাক্যই শুধুমাত্র শিখেন। ওই 10টা বাক্যকে জাস্ট আপনি কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারেন, ওই 10টা বাক্যকে মাথার মধ্যে রেখে দেন, দেখবেন এই 10টা বাক্য দিয়ে আপনার পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু শেষ। তারপরে আপনি শুধুমাত্র কি করবেন, একটা করে বাক্যকে বেস হিসেবে নিছেন, যে যখন হচ্ছে স্ট্রাকচারটা এরকম ভার্ব প্লাস আইএনজি আকারে আসবে তখন এখানে হওয়াইন হবে, এখানে এন্ড হবে। তারপরে এখন হয়তো আমি আরেকটা শিখাচ্ছি, এটা একটা এরকম আরো হয়তো 6টা-7টা নিয়ম আছে, আপনি শুধুমাত্র 6টা-7টা নিয়ম আগে বেস হিসেবে শিখে নেন। তারপরে আপনি ওই নিয়ম অনুযায়ী যে এমসিকিউ গুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, আপনি শুধুমাত্র এমসিকিউ গুলো সমাধান করেন। আপনার এই 10টা বেস যদি শেখা হয়ে যায়, এরপরে যদি চাকরির পরীক্ষায় এখান থেকে 150, 200, 250 ধরে নিলাম 500 এমসিকিউ, এতগুলো নাই, এতগুলো এমসিকিউ আসে, তারপরে দেখবেন আপনার কাছে আর কিছু কঠিন মনে হচ্ছে না, কারণ আপনার বেসটা এই 10টার মধ্যে তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা বাক্য লিখি, বাই রিডিং অ্যাটেন্টিভলি। হ্যাঁ, বাই রিডিং অ্যাটেন্টিভলি, বাই রিডিং অ্যাটেন্টিভলি। তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি, ইউ উইল পাস দ্য এক্সাম। হ্যাঁ, মানে কি মনোযোগ সহকারে পড়লে তুমি কি পরীক্ষায় পাস করবে, ইউ উইল পাস দ্য এক্সাম। এখন খেয়াল করে দেখেন, এই যে বাক্যটা লিখছি আমরা, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, বাই রিডিং অ্যাটেন্টিভলি। আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি এবং এটাকেই যদি আমরা কম্পাউন্ড করি, তখন কিরকম হবে দেখেন। কম্পাউন্ডটা আমার মনে হয় আপনারা ইজিলি পারবেন, কারণ আমরা বলছিলাম যে দুই পাশে দিয়ে সিম্পল সেন্টেন্স করবেন, মাঝখানে এন্ড অর বাট কিছু একটা যোগ করে দেবেন। হ্যাঁ, আমরা কি বলতে পারি, রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি এন্ড এখানে দেখেন এভাবে আপনি বলতে পারেন, রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। এখানে আমরা ইউ বলতেছি না, ইউ না বললেও হচ্ছে, ইউ রিড এন্ড তুমি মনোযোগ সহকারে পড়ো, এটা বলা যায় কথা। রিড অ্যাটেন্টিভলি এর অর্থ একই, তুমি মনোযোগ সহকারে পড়ো। হ্যাঁ, রিড অ্যাটেন্টিভলি এন্ড ইউ উইল পাস দ্য এক্সাম, মনোযোগ সহকারে পড়ো এবং তুমি পরীক্ষায় পাস করবে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, ইউ উইল পাস দ্য এক্সাম। দেখেন এই পাশে একটা আছে কি, এই পাশে একটা কি বাক্য এবং এই পাশে একটা বাক্য, মাঝখানের বাক্যটা দুই পাশের অংশটাকে আমরা এন্ড দ্বারা যুক্ত করছি, কারণ কি এখানে এন্ডই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। মনোযোগ সহকারে পড়ো এবং তুমি পরীক্ষায় পাস করতে পারবে। হ্যাঁ, তাহলে এই অংশটা এন্ড অর বাট এরকম যে অংশটা আসবে সেটা আপনি যোগ করে দিবেন। তাহলে এই অংশটার ক্ষেত্রে আমরা কি যোগ করব, যদি এখানে আমরা এইটা দেখেন, কোথাও যদি এরকম বাই রিডিং মানে কি বাই এবং তার সাথে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এরকম যদি কোনো অংশ থাকে, বাই প্লাস ভার্ব মানে এখানে জিরান্ডের কাজ করে, আমরা যাই এইটুকু দ্বারা বুঝি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এরকম যদি কোনো অংশ থাকে, তখন কম্পাউন্ড করার সময় আমাদের কি করতে হবে, এটা শর্তের মতন করে নিয়ে আসতে হবে, ইফ দ্বারা শুরু করতে হবে। দেখেন এই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে যে আপনাকে ইফ দ্বারা শুরু করতে হবে, এইটুকু মনে রাখাটাই আপনার মেন কাজ। আপনি দেখেন কি বলতে পারেন, মনোযোগ সহকারে পড়লে তুমি পরীক্ষায় পাশ করবে, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। দেখেন এই যে যদি আমরা বলছিলাম তখন হোয়েন, ওই হোয়েন শব্দটা কিন্তু এখানে মূল অংশটাকে হাইলাইট করতেছিল, যে আমরা যদি এরকম কোন সরাসরি বাক্য আসে যেটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, এরকম কোন বাক্য সিং দ্য পুলিশ, তখন আমাকে হোয়েন নিয়ে আসতে হবে। আর এখানে কি বাই রিডিং অ্যাটেন্টিভলি এরকম কোন একটা অংশ, তখন আমাকে কি করতে হবে, শর্ত প্রয়োগ করতে হবে, মানে ইফ দ্বারা শুরু করতে হবে। এটাই হচ্ছে মূল থিম, আপনি শুধুমাত্র এইটাই বেস আকারে ধরে নেন। বাকি এরকম মানে কি বললাম, এরকম হয়তো 8টা-10টা বেস আসবে, 8টা-10টা বাক্য ভালোভাবে শিখেন, বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। এখন এটাকে আমরা কি বলতে পারি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি। হ্যাঁ, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, দেখেন এই যে হয়ে গেছে আমাদের, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তারপরে আমরা বলতে পারি হচ্ছে ইউ উইল পাস দ্য এক্সাম। হ্যাঁ, দেখেন এই যে ইফ অংশটা যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। তো আমি জাস্ট দুইটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এখানে বাকি যে নিয়মগুলো আছে আপনারা শুধুমাত্র যে কোন ক্ষেত্রে কি অংশটা আসতেছে এই মৌলিক বিষয়টা বোঝার চেষ্টা করবেন, দেখবেন বাকিগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ শেষ করতে গেলে আমাদের আরো অনেক কিছু আলোচনা করতে হবে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাও আমি মুছে দিলাম, আশা করতেছি অন্তত মৌলিক যে বিষয়টা আলোচনা করছি সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন, যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন, এতক্ষণ যা আলোচনা হয়েছে সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা।
না ওই দেখা লাগবে তো তাই কাজ বাকি আছে এখনো। যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করতে থাকেন। আজকে ক্লাসের উপস্থিতি খুবই কম, ক্লাসের উপস্থিতি আজকে খুবই কম দেখতে পাচ্ছি। আমরা এখন ডিগ্রি নিয়ে আলোচনা শুরু করব। যতটুকু আলোচনা হয়েছে আমরা মৌলিক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করছি। এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু বলেন। আচ্ছা, আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করতে পারি। ডিগ্রির মধ্যে কি আছে? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো আমরা সরাসরি ট্রান্সফরমেশনে চলে যাই। যেমন আমরা যদি বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হ্যাঁ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কি? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ দ্য বেস্ট বয় ইন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হ্যাঁ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন এটা থেকে আমরা কি করতে পারি? এটা থেকে আমরা এখান থেকে আমরা কি পজিটিভও শিখবো, কম্পারেটিভও শিখবো, যে কোনো একটা থেকে বাকি দুটো শিখবেন, হ্যাঁ। যেমন আমরা যদি বলি হি ইজ দ্য বেস্ট বয়, দেখেন সুপারলেটিভ ডিগ্রি, এখানে কি এই যে বেস্ট, এটা থেকে আমরা বুঝতেছি কি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কারণ কি এই বেস্টের কি, হ্যাঁ, আমরা কি জানি? গুড, তারপরে হচ্ছে বেটার, তারপরে হচ্ছে বেস্ট, হ্যাঁ, এটা কি পজিটিভ, কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, যদি এরকম কিছু থাকে তখন আমাদের কি করতে হয়? নো আদার বয়, এখানে কি এইটা দ্বারা শুরু করতে হবে, নো আদার বয়, হ্যাঁ, মানে নো আদার দ্বারা। এখানে যে অংশটা আছে মানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সর্বোত্তম বালক, হ্যাঁ, মানে নো আদার বয়, এমন কোন বালক নয় যে নো আদার বয় ইন দ্য ক্লাস। মানে আপনি প্রথমে যে কাজটা করবেন এই অংশটা মানে নো আদার, এইটুকু অংশ নিয়ে এসে পরের যে অংশটা আছে সেটা নিয়ে আসবেন। নো আদার বয় ইন দ্য ক্লাস is as good as, is as good as him, হ্যাঁ, as good as him। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে নো আদার দ্বারা শুরু করতে হবে। নো আদার, এমন কোন বালক নেই যে ক্লাসের মধ্যে, এমন কোন বালক নেই যে নো আদার বয় ইন দ্য ক্লাস। এবং এই যে অংশটা এটাকে আমাদের কি করতে হবে? পজিটিভ করতে হবে। তো আমরা এই অংশটাকে যদি পজিটিভ করতে পারি, বেস্টের পজিটিভ কি? বেস্টের পজিটিভ হচ্ছে গুড, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি as good as, as good as, হ্যাঁ, no other boy in the class is as good as him। No other boy is as আচ্ছা, no other boy is as good as he, হ্যাঁ, এখানে he বলবে, no other boy is as good as he। আচ্ছা, এখানে এখানে যদি আমরা এটাকে কম্পারেটিভ করি তখন আমরা এটা কি করব? তখন আমরা এভাবে করব, he is better than, এই যে বেটার নিয়ে আসছে, দেখেন he is better than any other boy, than any other boy in the class, than any other boy in the class, than any other boy in the class। খেয়াল করে দেখেন আমাদের মূল কাজ হচ্ছে এইটুকু, he is better than। আমরা কি কম্পারেটিভের ক্ষেত্রে এরকম কি তুলনা করতে হয়? সে ভালো, মানে কি সে তুলনামূলক কি আছে? he is better than, সে ভালো অন্যান্য ছেলেদের থেকে ক্লাসের মধ্যে, হ্যাঁ, সে বেটার, মানে কি তাহলে আমরা এটাকে কি দেখেন, যদি আমরা কি করতে পারি, আমরা যদি কম মানে কি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ছিল, সেটাকে আমরা কি করতেছি? পজিটিভ করতেছি। তো এখানে ছিল বেস্ট, সেটাকে আমাদের নিয়ে আসতে হবে কি গুড আকারে। তখন আমরা এই অংশটাকে কিভাবে করব? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, হ্যাঁ, আর এখানে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এই অংশটাকে বেটার করলে আমাদের এরকম ভাবে করতে হবে। এখন এই অংশটাকে ধরেন এখানে যদি খালি একটা অংশ চেঞ্জ করে দেই, হি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ, এই দুটো অংশ চেঞ্জ হয়ে যাবে। আগেরটা কি ছিল? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আর এই অংশটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে কি হি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। আগের অর্থটা কি ছিল? সে ক্লাসের মধ্যে সর্বোত্তম বালক। আর এইটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে সে ক্লাসের মানে কি সর্বোত্তম বালকদের মধ্যে একজন। এখানে আগে শুধুমাত্র তাকে স্পেসিফিক ভাবে বলা হচ্ছিল সেই ক্লাসের সর্বোত্তম বালক, আর এখানে বলা হচ্ছে ক্লাসের এরকম কি অনেক সর্বোত্তম, অনেক ভালো ভালো বালক আছে, সর্বোত্তম বালক আছে, তার মধ্যে হচ্ছে সে একজন। তো আগের অংশটা যেরকম আমরা করছি না, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এই অংশটা এরকম যদি হয় তখন নো আদার দ্বারা শুরু করতে পারবো না, তখন আমাদের শুরু করতে হবে কি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয়েজ। দেখেন এই অংশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, নো আদার বয়ের জায়গায় হচ্ছে কি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, হ্যাঁ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তখন কিন্তু আমাদের নো আদার বয় দ্বারা শুরু করা হবে না। কারণ কি? কারণ এখানে বোঝাচ্ছে নো আদার বয় মানে কি ক্লাসের মধ্যে অন্য কোনো বালক নেই, শুধুমাত্র সেই সর্বোত্তম, হ্যাঁ, সেই হচ্ছে ভালো, এটা আমরা বলছিলাম। আর এখানে যেহেতু বলা হচ্ছে কি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, অনেকগুলো বালকের মধ্যে সে ভালো, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি ভেরি ফিউ বয়েজ, মানে কিছু কিছু ক্লাসের মধ্যে ভালো বালক আছে, তার মধ্যে সে হচ্ছে ভালো। এটার অর্থ হচ্ছে এরকম, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখন এটা গেল হচ্ছে পজিটিভ। এটাকে যদি
যদি আমরা এখন কম্পারেটিভ করি, কম্পারেটিভের মধ্যে কি ছিল, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তখন এখানে কি করতাম, এনি আদার বয় আছে না, দেখুন এখানে আমরা কিন্তু এই অংশটা কিন্তু আমাদের তখন চেঞ্জ হয়ে যেত। এই অংশটা তখন আমাদের কি হয়ে যেত, এই অংশটা কিন্তু তখন আমরা একটু চেঞ্জ করে দিতাম। হি ইজ বেটার দেন এনি আদার না বলে আমরা এখানে কি বলতাম, এখানে আমরা বলতাম মোস্ট আদার। হ্যাঁ, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দা ইন দা ক্লাস। দেখেন শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে কোথায়, এই এনির জায়গায় আমাদের মোস্ট বসাইতে হচ্ছে। হ্যাঁ, এনির জায়গায় আমাদের কি বসাইতে হচ্ছে, মোস্ট বসাইতে হচ্ছে, মোস্ট আদার এখানে বয়ের জায়গায় বয়েজ। তো এরকম প্রত্যেকটা অংশ এভাবে রিলেট করে পড়তে পারেন। দেখেন একটা পড়লেন শুধুমাত্র সুপারলেটিভের ক্ষেত্রে শুধুমাত্র হি ইজ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, আরেকটা পড়লেন হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ওই একটা থেকে আপনি পজিটিভও শিখলেন, মানে সুপারলেটিভ ছিল সেখান থেকে পজিটিভও শিখলেন, কম্পারেটিভও শিখলেন। আবার ঠিক ওইটার সাথে শুধুমাত্র কোন অংশটা চেঞ্জ হচ্ছে, সামান্য একটা অংশ চেঞ্জ হচ্ছে, নো আদার বয়ের জায়গায় ভেরি ফিউ বয়েজ, বাকি অংশটা কিন্তু সেমই। আর হি ইজ বেটার দেন এখানে কি হচ্ছে, শুধুমাত্র এখানে নো আদার বয়ের জায়গায় যেমন ভেরি ফিউ বয়েজ, এখানে এনি আদার বয়ের জায়গায় মোস্ট আদার বয়েজ। এইটুকুই কিন্তু চেঞ্জ, কখন, যখন হচ্ছে ওয়ান অব্দি থাকবে। তো আপনারা যদি এইভাবে একটার সাথে আরেকটা রিলেট করে এইভাবে পড়তে পারেন, দেখবেন এটার ক্ষেত্রেও এরকম আপনার হয়তো বা কয়টা 7-8টার বাক্য পড়লেই শেষ হয়ে যাচ্ছে। যেমন আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 10টা মূল বাক্য যদি আমরা পড়ি, যে এখানে কিরকম, যে সিম্পল যদি এইটা হয়, হ্যাঁ সিম্পল বাক্য আছে এইটা, এটা কমপ্লেক্স হবে এইটা, এটার কম্পাউন্ড হবে এইটা, এরকম হয়তো 10টা বাক্য যদি আপনি বেস হিসেবে নিতে পারেন, দেখবেন এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন আপনি এই 10টা বাক্যের মধ্যে থেকে ওই নিয়মের মধ্যে যেতে পারছেন। আবার এটার মধ্যেও এরকম হয়তো বা কয়টা 7-8টা বাক্য থাকতে পারে সর্বোচ্চ। এই 7-8টা বাক্য যদি আপনি বেস হিসেবে শিখতে পারেন এইভাবে, দেখবেন যে বাক্যই দিক না কেন আপনি কম্পারেটিভ সেন্টেন্সের মানে ডিগ্রির ক্ষেত্রে ওই নিয়মের মধ্যে চলে গেলে বাকি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যে কাজটা করি নরমালি, আমরা একা টানা কি করি, যে যেভাবে সিরিয়ালি একের পর এক আসে সবগুলোই সমাধান করতে চাই, আমরা বেসিক অংশটা ধরার চেষ্টাই করি না। তো আমরা চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব হচ্ছে মানে একটা করে বাক্য থেকে ওইখান থেকে বাকি অংশগুলোতে আসার। এবং আমার মনে হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের 10টার বেশি বাক্য হয়তো বা পড়তে হবে না, ডিগ্রির ক্ষেত্রেও দেখবেন এরকম 5টা-7টার বাক্যের বেশি পড়তে হচ্ছে না। তো একটা বাক্য থেকে বাকি দুইটাতে মানে প্রত্যেকটার ক্ষেত্রে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, একটা থেকে বাকি দুইটাতে কিভাবে দেওয়া যায়, এরকম ভাবে একটা বাক্যকে আপনি মেন হিসেবে দেন, বাকি দুইটা অংশ সমাধান করেন, জাস্ট ওই 10টা বাক্য এখান থেকে 7-8টা বাক্য মনে রাখেন, দেখবেন পুরো অংশটাই আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ডিগ্রিটাও শেষ করে দিচ্ছি। আমি জাস্ট একটা দিয়ে উদাহরণ দিলাম, বাকি যে অংশগুলো আছে আপনার নিজের মতন করে ওই যে 6-7টা বাক্য আছে ওইটা খাতার মধ্যে প্রয়োজনে লিখে ফেলবেন, যে এই 6টা-7টা বাক্যকে জাস্ট একটা হয়তোবা আপনি কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য 10টা বাক্য লিখতে আপনার হয়তো 3টা পৃষ্ঠা লাগলো, আর ডিগ্রির এই 5-7টা পৃষ্ঠা লেখার জন্য আপনার 2টা পৃষ্ঠা লাগলো। এই যে আপনি 3-2-5টা পৃষ্ঠার মধ্যে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ডিগ্রির অংশটা সাজিয়ে রাখলেন, এই 5টা পৃষ্ঠাই কিন্তু পরীক্ষার আগে আপনার দেখে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার ভিতরে না এমসিকিউ সমাধান করতে হবে, না করতে হবে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এই 5টা পৃষ্ঠা দেখে যান। 5টা পৃষ্ঠার মধ্যে আপনার যে 15টা সেন্টেন্স লেখা আছে, এই 15টা সেন্টেন্সের মধ্যে ঠিক কোন জায়গায় কি পরিবর্তনটা হচ্ছে, কি থাকলে কি হচ্ছে, আপনি এই অংশটা দেখে যান। পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা কি করি, আমরা এই অংশগুলো সাজিয়ে রাখি না, সাজিয়ে না রেখে তারপরে পরীক্ষার সময় মনে করি আরে এখান থেকে এত নিয়ম পড়ছিলাম, সব তো নিয়ম মনে নাই। আসলে তো নিয়ম এতগুলো না, নিয়ম হচ্ছে মাত্র 15টা। আপনি এই 15টা নিয়মের মধ্যে 15টা বাক্য লিখে রাখেন, ওই 15টা বাক্যকেই পরীক্ষার পূর্বে যাওয়ার পূর্বে একবার করে চোখ দিয়ে গুলান, যে শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে কোন কোন জায়গায়। এটা মাথার মধ্যে রাখতে পারলে দেখবেন বাকিগুলো আপনি ক্লিয়ারলি সমাধান করতে পারছেন। আচ্ছা, আমরা এখন তাহলে বাকি যে অংশটা আছে ন্যারেশন। আচ্ছা, ন্যারেশনটা আসলে কিন্তু একদিনে শেখার বিষয় না, আজকে আমরা যা শিখতেছি সবগুলো একদিনে শেখার বিষয় না। তারপরেও মানে যতটুকু আলোচনা না করলেই না, বা কিভাবে আপনারা শিখতে পারেন, বা পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে খুব ইজিলি অ্যান্সার করতে পারেন, এরকম কিছু কিছু বিষয় আমি জাস্ট হাইলাইট করার চেষ্টা করছি। অলরেডি 1 ঘন্টার মতন ক্লাস হয়ে গেছে, এবং 1 ঘন্টার ক্লাসের মধ্যেই কিন্তু আমরা মাত্র কয়েকটা টপিক পরেই কিন্তু মানে ন্যারেশন এটা পুরো একটা অংশ। দেখবেন কেউ ন্যারেশন শিখতে কারো 1 সপ্তাহ সময় লেগে যায়, কারো 2 দিন 3 দিন 4 দিন সময় লাগে। তো সেই অংশটাই আমরা হয়তো এখন অল্প কিছু সময়ের মধ্যে আলোচনা করব। তো যারা যুক্ত আছেন, হ্যাঁ আজকে ক্লাসের উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি, যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান এতক্ষণ পর্যন্ত আমরা যে অংশগুলো আলোচনা করছি সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা।
যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন, যদি বুঝতে নাও পারেন সেটাও একটু কমেন্ট করে জানান যে ভাইয়া কোনো কারণে আজকের ক্লাসটা খুব দ্রুত হয়েছে বা অনেকগুলো কথা বলে ফেলছেন যে বুঝতে পারি নাই। ক্লাসে আসলে খন্ড খন্ড ভাবে যুক্ত হচ্ছেন, হঠাৎ করে কেউ কেউ ক্লাসের মধ্যে আসছেন যে কারণে বুঝতেছেন না। তো সিএমবি তাহলে লিখছেন ভাই ক্লিয়ার ভাই, স্টার্ট নেক্সট টপিক। আচ্ছা আমরা তাহলে পরবর্তী অংশে যাই। ন্যারেশন করতে গেলে প্রথমে একটা অংশ দেখবেন যে একটা অংশ আছে যেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব এবং একটা অংশ যেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আচ্ছা প্রথম দিকেই দেখবেন এরকম একটা অংশ থাকে রহিম সেজ, হ্যাঁ হি সেজ, আই হ্যাভ ডান মাই ডিউটি। এখন এখানে খেয়াল করে দেখবেন একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কোনটা, যেটা বক্তা সরাসরি বলে। হ্যাঁ রহিম বলে আমি আমার কাজ করেছি, এই যে দেখেন এখানে রহিম কিন্তু নিজেই বলছে আমি আমার কাজ করেছি। এই বাক্যটাকে যখন আমরা এইভাবে বলবো রহিম বলে যে সে তার কাজ করেছে, এখানে কিন্তু রহিমের ভাষায় আমরা বাক্যটা বলছি না। আগের বাক্যে রহিম কিন্তু ঠিকই নিজে বলতেছে, রহিম বলে আমি আমার কাজ করেছি, রহিম নিজেই কথাটা বলতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডিরেক্ট স্পিচ। আর পরের বাক্যে আমরা কি বলছি, রহিম সেজ দ্যাট হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, রহিম বলে যে সে তার কাজ করেছে। খেয়াল করে দেখেন এই বাক্যটা কিন্তু রহিম বলে নাই, অন্য কেউ বলতেছে, হয়তো বা আমি আপনি অন্য কেউ বলতেছে যে রহিম বলে যে সে তার কাজ করেছে। তার মানে এইটা কিন্তু রহিমের মুখে সরাসরি আসলো না, এইটাকে আমরা বলি ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কোনটা, যেটা কর্তা নিজে নিজে বলবে, আর ইনডিরেক্ট স্পিচ অন্যের ভাষায় বলবে, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন প্রথমে দেখবেন বাক্যের মধ্যে একটা অংশ থাকে যে অংশটা বক্তা বলে আর কি, বক্তা নিজে যেই কথাটা বলে, হ্যাঁ মানে স্পিচ মানে কি উক্তি, বক্তার মুখ থেকে যে কথাটা বের হবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। রহিম সেজ আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, রহিম বলে আমি আমার কাজ করেছি। কি বলে, আমি আমার কাজ করেছি, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর বাকি যে অংশটা থাকে প্রথমে রহিম সেজ বা সেড, এটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টেড স্পিচ যে অংশটা আছে এই অংশটা সবসময় পরিবর্তন হয় কিসের উপর ভিত্তি করে, রিপোর্টিং ভার্বের উপর ভিত্তি করে। এই অংশটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের উপর ভিত্তি করে। রিপোর্টিং ভার্বটা কখন কি হলে রিপোর্টেড স্পিচটা কখন কি হয় এইটা আমাদেরকে ফার্স্টে জানতে হয়। তো প্রথমে এখানে খেয়াল করে দেখবেন, দেখেন আমরা এখানে লিখছি হচ্ছে সেইস, আমরা এখানে লিখছি কি, আমরা এখানে লিখছি হচ্ছে সেইস। আমরা এখানে এটাও লিখতে পারতাম রহিম সেইড, আমরা এখানে এটাও লিখতে পারতাম রহিম সেড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। দুইটা বাক্যই খেয়াল করবেন, তাহলে কিছু কিছু অংশের কনফিউশন ক্লিয়ার হবে। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, খেয়াল করে দেখেন রহিম সেজ আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, রহিম সেড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। পার্থক্য কোন জায়গায়, পার্থক্য হচ্ছে সেইস আর সেড, এই দুইটা জায়গায়। এখানে বলা হচ্ছে সেইস, এখানে বলা হচ্ছে সেড। তার মানে কি, এইখানে আছে প্রেজেন্ট টেন্স, এখানে আছে প্রেজেন্ট টেন্স, এইখানে আছে হচ্ছে পাস্ট টেন্স। তার মানে এই প্রেজেন্ট আর পাস্টের জন্যই পার্থক্যটা হবে। রিপোর্টিং ভার্বে এখানে আছে প্রেজেন্ট, রিপোর্টিং ভার্বে এখানে আছে পাস্ট। রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট এবং পাস্টের উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে। এখন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স আকারে থাকে তখন রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেই টেন্স থাকে সেই টেন্সই বসবে। হ্যাঁ যেই টেন্স থাকে সেই টেন্সই বসবে, শুধুমাত্র আমরা দ্যাট বসাই দিব। এবং সাবজেক্ট যদি পরিবর্তন করতে হয় সাবজেক্টটা পরিবর্তন করে দেব। এখন দেখেন আমরা এইটারও সমাধান করি, এইটারও সমাধান করি। আমরা কি বলতেছিলাম, রহিম সেজ, আপনি প্রথম অংশটা কিন্তু ঠিকই রাখবেন, হ্যাঁ রহিম সেজ, আপনি রহিম সেজই রাখবেন, এখানে একটা দ্যাট বসাইতে হয়। কারণ কি, রহিম বলে আমি আমার কাজ করেছি, রহিম বলে যে, ওই যে যেটা আছে সেটা হচ্ছে দ্যাট। রহিম বলে যে সে তার কাজ করেছে। এখানে কিন্তু বললাম রহিম বলেছে, বলে আমি আমার কাজ করেছি, রহিম বলে যে সে তার কাজ করেছে। এখানে এই যে এই আইটা আসলে কি, এই আইটা হচ্ছে রহিম। হ্যাঁ এই জন্য আমরা এখানে রহিম না বলে রহিমের পরিবর্তে আমরা হি বলবো। হ্যাঁ আমরা রহিম না বলে হি বলবো, রহিম সেজ দ্যাট। এখন খেয়াল করেন এটা কোন টেন্সে আছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আপনাদের কত টেন্স পড়ানো হয়েছে গতদিনে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। দেখেন এখানে আছে হ্যাভ অথবা হ্যাজ, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি বলছিলাম, এই যে রিপোর্টেড স্পিচ এইটা চেঞ্জ হবে কিসের উপর ভিত্তি করে, রিপোর্টিং ভার্বের উপর ভিত্তি করে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় এই অংশটা পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় এই অংশটা পরিবর্তন হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রিপোর্টিং ভার্বটা কি, প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সুতরাং রিপোর্টেড স্পিচের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা পরিবর্তন হবে না, যেই টেন্স আছে সেই টেন্সেই থাকবে। তার মানে যেটা প্রেজেন্ট পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্টই থাকবে, শুধুমাত্র কি সাবজেক্টটা চেঞ্জ হতে পারে, এটা সবসময়, এটার কোনো মানে এটা পরিবর্তন হতেই পারে। কারণ এখানে রহিম বলছে আমি আমার কাজ করেছি, রহিম বলেছে যে সে তার কাজ করেছে, তাহলে এই আইটাকে, আইটা হচ্ছে রহিম, আমরা রহিম না বলে এখানে হি বলবো, হি। তার মানে কি, হি হ্যাভ ডান দা ওয়ার্ক। হ্যাঁ হি হ্যাভ ডান দা ওয়ার্ক, কিন্তু হি এর সাথে তো আসলে কি হ্যাভ বসে না, আই এর সাথে হ্যাভ বসে, বিধায় আমরা হ্যাভ বসাইছি। হি এর সাথে কি বসবে, হি এর সাথে বসবে হচ্ছে হ্যাজ, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। তাহলে এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আসলে কি হলো, এখানে কিন্তু ইনভার্টেড কমাটা উঠাই দিতে হবে। এটা কি বক্তার সরাসরি ডিরেক্ট স্পিচ ছিল, এই জন্য ইনভার্টেড কমাটা ছিল। এখানে অন্যজনের বাক্যে
বলা হচ্ছে, এই জন্য ইনভার্টেড কমাটা উঠাই দিচ্ছি। এবারে আসি হচ্ছে আমরা পরের অংশে। এটা কি ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল, যে কারণে কি এই অংশটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে খেয়াল করতে হবে কি, রহিম সেড, আমরা প্রথমে ওইটাই লিখে ফেলবো, রহিম সেড দ্যাট, দ্যাট, হ্যাঁ, রহিম সেড দ্যাট মানে কি এই পর্যন্ত আমাদের ঠিকই থাকলো, রহিম সেজ দ্যাট যেমন এখানে রহিম সেড দ্যাট ওইটাই থাকলো। তারপরে কি এই আইটা কি, আইটা হচ্ছে রহিম, কিন্তু এইখানে হচ্ছে আমাদের পার্থক্যটা, মানে কি আমরা কি বলছি, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও কি ওই একই টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন মূল বিষয়টা কি বললাম, যে এইটা মানে এই টেন্সটা আসলে পরিবর্তন হবে কিনা সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, রিপোর্টিং ভার্বের উপরে। এখানে রিপোর্টিং ভার্বটা ছিল প্রেজেন্ট, যে কারণে এটা পরিবর্তন হয়নি, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট, তার মানে এইটা পরিবর্তন হবে। তার মানে যখনই রিপোর্টিং ভার্বটা হবে পাস্ট টেন্স, তখনই রিপোর্টেড স্পিচ সর্বদাই পরিবর্তন হবে। এবং এইটা আমাদেরকে জানতে হবে যে রিপোর্টিং মানে কি, এইখানে কোন টেন্স থাকলে রিপোর্টেড স্পিচ যদি মানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয়, তখন এইখানে মানে ডিরেক্ট স্পিচে কোন টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে কোন টেন্স হবে। যেমন এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্টটা এখানে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরকম কিছু নিয়ম এর মধ্যে লেখা আছে, দেখবেন যে মানে কি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার যদি পাস্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্টই হবে। এরকম কিছু অংশ লেখা আছে, সেটা আবার আপনাদেরকে পড়ে ফেলতে হবে, যে যদি কোথাও রিপোর্টিং ভার্বে কি থাকে পাস্ট টেন্স থাকে, তখন রিপোর্টেড স্পিচ সর্বদাই চেঞ্জ হবে, কিন্তু কোন টেন্স থাকলে কোন টেন্স হবে সেটা আমাদেরকে পড়তে হবে। তো আমরা কি বললাম, এখানে আছে হ্যাভ, হ্যাভ দেখে আমরা বুঝতেছি হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাকে এখন আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট করতে গেলে কি হবে, আই হ্যাভ ডান এর জায়গায় কি হবে, হি হ্যাড ডান হবে, হ্যাঁ, দেখেন হ্যাড ডান, হ্যাভটাকে আপনি হ্যাড করে দেন, তখন কি হয়ে গেল, পাস্ট হয়ে গেল। আপনি কিন্তু আগে হ্যাভ এর জায়গায় জাস্ট হ্যাজ বসাইছেন, কারণ কি না, হি এর সাথে হ্যাজ বসে তাই, ওইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টই ছিল, কিন্তু এবারে খেয়াল করে দেখেন হি হ্যাড ডান দা ওয়ার্ক, এইবারে কিন্তু আপনার কি হচ্ছে, এইবারে কিন্তু আপনার পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। তো আমাদের ন্যারেশন করতে গেলে প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করতে হয়, প্রথমে ক্লিয়ার করতে হয় এই বিষয়টা, যে আমাদের টেন্সের ক্ষেত্রে আমরা যে টেন্সের অংশটা পড়ি, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োগ হয়। এই ন্যারেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োগ আছে, আপনি প্রথমে দেখবেন টেন্সগত অংশটা আগে আমাদের ক্লিয়ার করতে হয়, যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্ব কখন কি থাকলে রিপোর্টেড স্পিচে কোনটা চেঞ্জ হবে, কোন টেন্স থাকলে মানে কখন চেঞ্জ করা যাবে কখন চেঞ্জ করা যাবে না, এটা শিখতে হয়। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট হলে চেঞ্জ করা যাবে না, রিপোর্টেড ভার্ব পাস্ট হলে চেঞ্জ করা যাবে। ফার্স্টে এইটা যদি চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে কোন টেন্স থাকলে কোন টেন্সে আমরা চেঞ্জ করব সেটা জানতে হয়। তারপরে এটা এবং এই অংশগুলো প্রয়োজন হয়, প্রযোজ্য হয় কোথায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং আমরা কি বলতে পারি, সেন্টেন্সের মধ্যে একটা অংশ কভার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যদিও বা এখানে আরো কিছু অংশ আছে, এবং এখানে হচ্ছে টেন্সটা কভার হলো, এবং পাশাপাশি আমাদেরকে যে আরো কিছু অংশ দেখতে হবে, দেখবেন যে কোথাও যদি লেখা থাকে টুমরো, ওখানে আমরা টুমরো না বলে কি বলতে হবে, দ্য নেক্সট ডে। এরকম কিছু অংশ বইয়ের মধ্যে আবার দেখতে পাবেন, ওই অংশটা সরাসরি না বলে এরকম কিছু বাক্য শব্দ ব্যবহার করতে হবে, সেটা আমরা বই থেকে দেখে নিব। তাহলে ফার্স্টে আমাদের এই অংশটা টেন্সগত যে অংশটা আছে এবং মৌলিক যে বিষয়টা আছে সেটা ক্লিয়ার করতে হবে। এইবারে আসতে হবে আমাদের হচ্ছে সেন্টেন্সে। সেন্টেন্সের মধ্যে এইটা আমরা ধরে নিলাম যে এটা কোন অংশ গেল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা গেল, কিন্তু আরো তো সেন্টেন্স আছে, হ্যাঁ, আরো সেন্টেন্স আছে। সেই সেন্টেন্স গুলোর মধ্যে কি কি আছে আমরা জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তারপরে কি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। এখন এই প্রত্যেকটা সেন্টেন্সের আবার আপনাকে একটা থেকে দুইটা করে বাক্য পড়তে হবে। কেন বলতেছি দেখেন, আপনি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট দুইটা বাক্য ভালোভাবে শিখেন, আপনি পুরোটা ক্লিয়ার। আমরা কি একের পর একে নিয়ম করতে যাই, জাস্ট দুইটা বাক্য, যেমন আমি উদাহরণস্বরূপ দুইটা বাক্য লিখতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, হ্যাঁ, আমি দুইটা বাক্য লিখি, হি said to me, he said to me, have you read the book, have you read the book, জাস্ট আমি দুইটা বাক্য লিখি, দেখেন মূল অংশটা বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় এরকম ভাবে মূল অংশগুলো বুঝতে পারলে তখন আপনার কাছে দেখবেন যে পুরো ন্যারেশন হয়তো আপনি একের পর এক সমাধান করে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে মূল বিষয়বস্তুটা ক্লিয়ার হয়নি। যেমন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা ডিগ্রির ক্ষেত্রে যেভাবে বললাম যে 10টা 5টা 15টা বাক্য মনে রাখলে আপনার পুরোটা শেষ, কিন্তু আপনি একের পর এক পড়েই যাচ্ছেন, মূল থিমটা আপনার মাথার মধ্যে আসতেছে না, তাহলে আপনি সারা জীবন পড়লেও কখনো ক্লিয়ার হবে না। হি said to me, have you read the book, হ্যাঁ, এই অংশটা কি, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। প্রথমে আমাদের কি করতে হবে, মানে এখানে দেখেন দুইটা স্ট্রাকচার কাজে লাগবে, একটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার, এবং এইটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তনটা কিভাবে হয় সেটা খেয়াল করতে হবে। এবং এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে টেন্সগত যে পরিবর্তনটা হবে সেটা কিভাবে হবে। প্রথমে আসি, হ্যাভ ইউ রেড দ্য বুক? তুমি কি বইটি পড়িয়াছো? হ্যাঁ, তুমি কি বইটি পড়েছো? তুমি কি বইটি পড়েছো, এটা কোন টেন্স? হ্যাভ ইউ রেড দ্য বুক। এই রেডটা কি আমরা কি জানি? রিডের কিন্তু সবগুলো একই রকম, রিডের প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল সবই এক। এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল। হ্যাভ ইউ রেড দ্য বুক? হ্যাভ ইউ মানে এখানে হ্যাভ অথবা হ্যাজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, মানে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আছে কি রিপোর্টিং ভার্ব? রিপোর্টিং ভার্ব কি আছে? পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে আছে আর এখানে আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে এটা সবসময় চেঞ্জ হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমাদের টেন্সের আইডিয়াটা অন্তত ক্লিয়ার, যে এখানে আমরা টেন্সগত যখন পরিবর্তনটা করতে যাব তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট রাখা যাবে না, পাস্ট পারফেক্ট রাখতে হবে। প্রথমে আমরা এটা ক্লিয়ার করলাম টেন্সের ধারণাটা, কিন্তু এটা তো আর অ্যাসার্টিভ সেন্টেন্স না, এখানে ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভের একটা নিয়ম আছে যে ইন্টারোগেটিভ আকারে যদি কোনো প্রশ্ন থাকে তখন সেটা কিভাবে সমাধান করতে হয়। হ্যাঁ, এইখানে দেখুন যেহেতু প্রশ্ন করা হচ্ছে, আমরা এখানে সেইড এর জায়গায় বলবো হি আস্কড মি, এবং টু কিন্তু বলা যাবে না, হি সেইড টু মি হয়, আর বলতে হয় হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, হি আস্কড মি। এখন এখানে আরেকটা অংশে আসে, আমি আরেকটা বাক্য লিখতেছি, হি সেইড টু মি, আরেকটা বাক্য লিখতেছি এটার সাথে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? খেয়াল করে দেখেন, হোয়াট ইজ ইউর নেম, দুটো বাক্যের মধ্যে মূল অংশটা খেয়াল করবেন। দুটো বাক্যের মধ্যে মূল অংশটা খেয়াল করেন, দেখেন হি সেড টু মি। এখানেও যদি আমরা ওই একই অংশ বলি যে এখানে আছে কি সেইড, আর এখানে আছে একটা প্রশ্ন, তার মানে এখানে যেহেতু সেইড আছে, প্রথমে খেয়াল করে দেখেন টেন্সের অংশটা ক্লিয়ার করে ফেলেন। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি জানি এখানে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবসময় কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এতটুকু ক্লিয়ার? টেন্সের ঝামেলাটা দুই ক্ষেত্রে শেষ। এইবারে আসেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে দুই ধরনের ফর্ম হয়, একটা ইফ দিয়ে করতে হয়, একটা ডাব্লিউএস দিয়ে করতে হয়। একটা ইফ দিয়ে করতে হয়, একটা ডাব্লিউএস দিয়ে করতে হয়। এই দুইটা ফরম্যাট যদি আপনার মনে থাকে বাকি অংশটুকু ক্লিয়ার। এখন দেখেন, হ্যাভ ইউ রেড দ্য বুক? তুমি কি বইটি পড়েছো? এখানে প্রশ্নটা করা হচ্ছে কি দ্বারা? হ্যাভ দ্বারা। আর এখানে প্রশ্ন করা হচ্ছে কি দ্বারা? দেখেন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো? হোয়াট, হোম, হোয়ার, হু, যেগুলো আমরা পড়ছি না, কি, কাকে, কেন, কোথায়, যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন যদি করা হয় তখন এখানে যে পরিবর্তনটা আসবে সেটা ডাব্লিউএস কোশ্চেনই রাখতে হবে, ওইভাবেই প্রশ্নটা করতে হবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেন ছাড়া অন্য অংশগুলো দ্বারা প্রশ্ন করা হয় তখন সেখানে আমাদের প্রশ্ন করতে হবে ইফ দ্বারা। এই দুইটা বিষয় যদি ক্লিয়ার থাকে আপনার বাকি অংশগুলো ক্লিয়ার। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, এখানেও আমরা বলবো হচ্ছে হি আস্কড মি। হ্যাঁ, হি আস্কড মি, হি আস্কড মি। এখন খেয়াল করেন এটা কি? এটা ডাব্লিউএস কোশ্চেন, এটা ডাব্লিউএস কোশ্চেন না। এটা যদি ডাব্লিউএস কোশ্চেন না, সুতরাং এখানে আমাদের প্রশ্ন করতে হবে ইফ দ্বারা। হি আস্কড মি, ইফ, ইফ সে আমাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা, আমরা প্রথম ব্যাখ্যাটা বলি, হি সেড টু মি, সে আমাকে বললো হ্যাভ ইউ রিড দ্য বুক? তুমি কি বইটি পড়েছো? তার মানে কি? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি বইটি পড়েছি কিনা। হ্যাঁ, ইফ আই, হ্যাঁ, সে কাকে জিজ্ঞাসা করলো? আমাকে। হি সেড টু মি, কাকে? আমাকে। হ্যাভ ইউ রিড দ্য বুক? তুমি কি বই পড়েছো? এই মিটা তাহলে এই ইউটা আসলে কি? এই ইউটা হচ্ছে আমি। সে আমাকে বললো তুমি বইটি পড়েছো কিনা, মানে কি? কাকে জিজ্ঞাসা করলো? আমাকে জিজ্ঞাসা করলো। তাহলে এই ইউটা কি? ইউটা হচ্ছে আমি। এই কারণে এখানে আমি আই বসাইলাম, যেহেতু এখন সাবজেক্ট হিসেবে বলবো আমি, কারণ এখানে আমি কাজ করবো। হি আস্কড মি ইফ আই। এখন এখানে কি আপনি ইফ আই হ্যাভ রিড দ্য বুক, ধরেন এইটা বললাম, ওই বাক্যটা রাখলাম, মানে কি? প্রশ্ন যখন আমরা কি করব এখানে খেয়াল করতে হবে, যখন আমরা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে পরিণত করব তখন কিন্তু আমাদের প্রশ্ন আকারে আর রাখা যাবে না, সেটাকে কি এরকম ভাবে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন করতে হবে। এখানে আর কোনো বর্ণনামূলক করতে হবে। হি আস্কড মি ইফ আই হ্যাভ রিড দ্য বুক। দেখেন এটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিক নাই, কারণ আমরা কি বলতেছিলাম, এই অংশটা জাস্ট আপনি কি করবেন, ওই আমরা মানে কি প্রশ্ন না করে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি, যেমন কি আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি, এইভাবে মানে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট মানে পারফেক্টের যে সিম্পল ফর্মটা আছে সেটা পরিণত করবেন। এখন আমরা কি বলেছিলাম, এইটা আছে হ্যাভ, এই হ্যাভ কি হ্যাভ থাকবে? আসলে হ্যাভ থাকবে না, কারণ কি এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয় তাহলে এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেটা করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হবে না, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে? হ্যাড হবে। তার মানে এখানে আমাদের কি করতে হবে? আই হ্যাড রেড দ্য বুক। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি বইটি পড়েছি কিনা। এখানে হ্যাভ ছিল, আমরা এখানে করে দিয়েছি হ্যাড, কারণ কি হ্যাভ আর হ্যাড এর পার্থক্য দ্বারাই বুঝতেছি। এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট, সেটা হয়ে গেল এখন পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এই যে হ্যাড, আর এটা যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দ্বারা না, যে কারণে এখানে আমাদেরকে ইফ দ্বারা প্রশ্ন করতে হয়েছে। দেখেন দুইটা অংশই ক্লিয়ার, আপনার টেন্সের বিষয়টাও এখানে ক্লিয়ার হয়েছে
ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ দ্বারা এটা অংশটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসি পরের কোশ্চেনটা। হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, হি আস্কড মি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে যখন ইফ বসাইছেন না, এখানে কিন্তু ইফ বসাবেন না, কারণ কি এখানে প্রশ্নটা ডাব্লিউএস দ্বারা করানো আছে, তার মানে এখানে ডাব্লিউএসই বসাইতে হবে। হি আস্কড মি হোয়াট, আপনি বসাই দেন হোয়াট ইজ ইউর নেম। আমরা কি বলছিলাম, এই সেন্টেন্সটাকে আমাদের স্বাভাবিক মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। সে আমাকে বললো তোমার নাম কি, হ্যাঁ সে আমাকে বলেছিল তোমার নাম কি, সে আমার কাছে জানতে চেয়েছিল বা সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নাম কি ছিল। হ্যাঁ, এইটা। এখন হি আস্কড মি হোয়াট মাই, এখানে দেখেন ইওর নেম মানে কি, ইওর নেম মানে কি, সে আমাকে বলছে না যে মি, এই মিটা আসলে কি, মিটা ইওর নেম বলতে কাকে বোঝাচ্ছে, মাই নেম। হ্যাঁ, হোয়াট মাই নেম, হোয়াট মাই নেম, এখানে ইজ, কিন্তু ইজ কি বসানো যাবে, ইজ বসানো যাবে না, ইজ বসাইলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে, আমাদেরকে করতে হবে কি পাস্ট ইনডিফিনিট, সুতরাং এখানে বসাইতে হবে হচ্ছে ওয়াজ। হ্যাঁ, হোয়াট মাই নেম ওয়াজ, দেখেন এটা ক্লিয়ার। তার মানে কি দেখেন, এই ইজটা হয়ে গেছে ওয়াজ, তার মানে কি এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আপনার কি এখানে যে দুইটা অংশ টেন্স, টেন্সের ঝামেলাটা ক্লিয়ার, এবং এখানে কি অংশটা ছিল, এখানে যদি হোয়াট ছিল আমরা এখানে আবার হোয়াট দ্বারা প্রশ্ন করছি। এই যে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনটাও ক্লিয়ার, এই দুইটা অংশ ক্লিয়ার থাকলেই কিন্তু হয়। এখন জাস্ট আমি দুইটা অংশ দিয়ে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনি এই দুইটা সেন্টেন্স ভালো করে বোঝেন, টেন্সের আইডিয়াটা তো আপনি আগে থেকে মাথায় রাখছেনই, দুইটা সেন্টেন্স ভালো করে বোঝেন, আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর কোনো অংশ সমস্যা হওয়ার কথা না। তো আমরা এভাবে যদি প্রত্যেকটা অংশ এইভাবে কিছু কিছু সেন্টেন্সকে বেস হিসেবে ধরে শুধুমাত্র ওই সেন্টেন্সটার উপরেই জোর দিয়ে ওই সেন্টেন্সটার ভিতরে যা যা আছে সেটা যদি ভালোভাবে শিখতে পারি, তো আমার মনে হয় যে কোনো অংশই পরীক্ষায় আসুক না কেন আমরা শুধুমাত্র ওই বেসিক অংশটা শেখার ফলে ওইখান থেকে সব ক্লিয়ার করতে পারবো। এরপরে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাকি যে কোনো প্রশ্ন সমাধান করতে যান, আমার মনে হয় এইটুকু বেস যদি আপনার মাথার মধ্যে থাকে, মানে আপনার টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ এবং ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কোনটা কি করতে হয় এইটুকু যদি ক্লিয়ার থাকে, আপনারা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আটকাবে না ইনশাআল্লাহ। তাহলে আমার মনে হয় আমরা মূল অংশটা আলোচনা করে ফেলছি, বাকি সবগুলো মানে ইম্পারেটিভ, অবজেক্টিভ বা এক্সক্লেমেটরি সবগুলো আমি আলোচনা করলাম না, যেহেতু আমি মূল বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি। সুতরাং এখন কিন্তু আপনারা চাইলে ওইরকম ভাবে যে একটা দুইটা সেন্টেন্সকে বেস হিসেবে নিয়ে বাকিগুলো আপনি ওই আলোকে প্র্যাকটিস করতে থাকেন, মূল বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন, দেখবেন বাকি যেভাবে যাই প্রশ্ন থাকুক না কেন ইনশাল্লাহ আপনি সমাধান করতে পারছেন। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু অংশ আসতে পারে, এইগুলো মানে আমি যেগুলো বলছি এর বাইরে যে আসবে না তা না, ব্যতিক্রমী কিছু অংশ আসতেও পারে। ব্যতিক্রমী অংশ যদি আসে আপনি ওইটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে রাখেন যে এই অংশটা আমরা যে মূল নিয়মটা শিখেছি তার থেকে একটু ব্যতিক্রম, আপনি পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে হয়তো ওই অংশগুলো একটু দেখে গেলেন। আজকে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি, হ্যাঁ শুরু থেকে দেখা যাচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতন, পুরো 1.5 ঘন্টা হয়তো বা হয় নাই, কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছি আমরা। তো যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আজকে আমরা শুরু থেকে যা যা আলোচনা করছি, শুরু থেকে যা যা আলোচনা করা হয়েছে, আর আজকের আবার পার্টস অফ স্পিচের 2 নম্বর যে অংশটা, এটা মোটামুটি আমরা কালকে বলছি যে কি কি পড়তে হবে, এটা সবগুলো তো হয়তো ক্লাসে আলোচনা করা যাচ্ছে না, কিন্তু কালকে যে অংশগুলো আলোচনা করা ছিল যে লাস্টের দিকে পজিশন অফ পার্টস অফ স্পিচ বা সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ওই অংশগুলো কিন্তু আমাদের করে ফেলতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি কি কি শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখছি হচ্ছে ট্রান্সফরমেশন, তারপরে ট্রান্সফরমেশনের মধ্যে আলাদাভাবে বললে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটা, ডিগ্রির যে ট্রান্সফরমেশন সেটা, তারপরে লাস্টে শিখলাম ন্যারেশন। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা নিয়ম ধরে ধরে হয়তো বা শিখি নাই, কিন্তু অন্তত ইংলিশের এই অংশগুলো সমাধান করতে গেলে আমাদের কোন অংশগুলোতে জোর দেওয়া উচিত বা অল্প কিছু অংশই সমাধান করে আমরা পুরো বিষয়টাকে কিভাবে মাথার মধ্যে নিয়ে আসতে পারি, এটার একটা আইডিয়া হয়তো আমরা পেয়েছি। তো যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু শেষ মুহূর্তে একটু সহযোগিতা করেন যে আমাদের পুরো যে আজকে ক্লাসটা ছিল এই পুরো ক্লাসটার মধ্যে যা যা আলোচনা করা হয়েছে আপনাদের কোনো অংশে বুঝতে সমস্যা আছে কিনা। যদি আমি জানি অনেকেরই সমস্যা থাকতে পারে, কারণ এইগুলো আসলে একদিনে বেসটা তৈরি হয় না, আমাদের একটু পরিশ্রম করতে হয়। তবে আপনি যদি অন্তত বুঝে থাকেন যে আমাদের কিভাবে পড়া উচিত, এইভাবে যদি আপনি পরবর্তীতে চেষ্টা করতে থাকেন, তবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আপনি পরবর্তীতে যে কোনো প্রশ্ন দিলে আপনি যদি যথাযথ পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ বাকি অংশগুলো সমাধান করতে পারবেন। যারা যুক্ত আছেন, হ্যাঁ আজকে উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি, তো অন্তত যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন। আমাদের ক্লাস প্রায় শেষ, আমাদের ক্লাস শেষ, আমরা ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। শুধু কমেন্ট করে জানিয়ে দিন যে ঠিক আছে ভাইয়া আজকের মতো তাহলে আমরা শেষ করতে পারি, অথবা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও একটু বলেন যে ভাইয়া এই অংশটা একটু সমস্যা আছে, এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন।
আচ্ছা, আমার মনে হয় আজকে আর কারো কোনো জিজ্ঞাসা নেই। সিয়ামবিন তাহের শুধুমাত্র লিখছেন যে প্রবলেম নাই ভাই, প্রবলেম নাই, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। যদি কারো কোনো অংশে, মেজর কোনো অংশে সমস্যা থাকে তবে আমাকে কাইন্ডলি একটু জানাবেন, আমি পরবর্তীতে সেগুলো ক্লাসে এসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।